আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে শোষণ ও শ্বাসক্রিয়া এই অধ্যায়ের উপর আজকে লেকচার 3। আজকে 3 নাম্বার লেকচারের মাধ্যমে হচ্ছে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকে এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের লেকচার যা যা পড়বো সবই পরীক্ষার মধ্যে আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ। সো কোনো কিছুই স্কিপ করা যাবে না, বাদ দেওয়া যাবে না। এবং বলা যায় যে এই অধ্যায়ের মধ্যে যতগুলা টপিক আমরা পড়ছি তার ভিতরে এই লাস্ট লেকচারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সব কিছু ক্লাসটা শুরু করার আগে আমাকে একটু কনফার্ম করো যে সব কিছু ঠিক আছে কিনা। এবং বলা যায় যে এই অধ্যায়ের মধ্যে যতগুলা টপিক আমরা পড়ছি আমার মনে হয় সাউন্ড টাউন্ড সব কিছু ঠিক আছে। ইসরাত জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরা কেমন আছো সেটাও একটু কমেন্ট বক্সে জানাবা। সো আমরা আজকে শুরু করব আমাদের লেকচার 3। তো এই লেকচারের মধ্যে আমরা মূলত কী কী আলোচনা করব সেটা যদি আমরা একটু বলি। আগের লেকচারগুলোতে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম যে রাসায়নিক নিয়ন্ত্রণ পর্যন্ত লাস্ট লেকচারটা আমাদের শেষ হয়েছিল হলো এখানে। আর হচ্ছে যে আজকে আমরা আলোচনা করব এই যে গ্যাসীয় পরিবহন, যেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। আমরা হচ্ছে আগের ক্লাস পর্যন্ত এই যে শ্বাস গ্রহণ করছিলাম, শ্বাস গ্রহণ হইল, শ্বাস ত্যাগ হইল। এখন এই যে অক্সিজেন ফুসফুস থেকে বা অ্যালভিওলাস থেকে অক্সিজেন কিভাবে রক্তের মধ্যে প্রবেশ করে, রক্ত দিয়ে অক্সিজেনটা কিভাবে পরিবহন সম্পন্ন হয়, এই অক্সিজেন পরিবহন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেমভাবে কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা কি হয় আবার হচ্ছে যে রক্তকে ফিরে দেয়, রক্ত দিয়ে আইসা ফুসফুস দিয়ে বের করে দেয়। যে কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে আসে, কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে আসে, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। সো অক্সিজেনের পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, এই দুইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এটা একটা গ নাম্বারের আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও একটা গ নাম্বারের প্রশ্ন। গ এবং ঘ উভয়ই হইতে পারে, গ এবং ঘ উভয়ই হইতে পারে। সো এই যে অক্সিজেন পরিবহন যেটা আছে, এটা একটা গ অবলিক ঘ নাম্বারের প্রশ্ন। আবার হচ্ছে যে এই যে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা আছে কোথায়, এই যেখানে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটা হচ্ছে একটা গ অবলিক ঘ নাম্বারের মতো আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো এই দুইটা কোশ্চেনই আমরা একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। সো আমরা তাইলে প্রথমে অক্সিজেন পরিবহনটা পড়ব। অক্সিজেন পরিবহন, তাহলে আমাদের প্রথম যে টপিক সেই টপিকটা হচ্ছে অক্সিজেন পরিবহন। এই যে রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন বইয়ের মধ্যে কিভাবে আছে, কতটা কঠিন বা সহজ করে আছে সেটা আমার দেখার বিষয় নাই। আমি তোমাকে একেবারে সহজ করে দেখানোর চেষ্টা করবো। কোনো ধরনের মানে বুঝি নাই এরকম কোনো শব্দ এখানে আসবে না, অটোমেটিক বুঝতে পারবে ইনশাআল্লাহ। সো প্রশ্নটা আসতে পারে কিসে, একটা গ নাম্বারের জন্য অথবা ঘ নাম্বারের জন্য, যে রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন পদ্ধতি আলোচনা করো। সো অক্সিজেন যে পরিবহন হবে, সো আমি এটা লিখি, অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন, এই যে অক্সিজেনটা যে পরিবহন হবে, এই অক্সিজেনটা হচ্ছে দুইটা পদ্ধতিতে পরিবহন হবে। অক্সিজেনটা কি হবে, দুইটা পদ্ধতিতে পরিবহন হবে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবহন হবে, আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে পরিবহন হবে। তাহলে এই যে অক্সিজেন পরিবহনটা দুইটা পদ্ধতিতে সম্পন্ন হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবহন, আর একটা হচ্ছে কি রাসায়নিক যৌগ রূপে, রাসায়নিক যৌগ রূপে।
এই হচ্ছে দুইটা পদ্ধতিতে অক্সিজেন পরিবহন সম্পন্ন হবে। তাহলে অক্সিজেন পরিবহন সম্পূর্ণ হবে কয়টা পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। মনে থাকবে? আচ্ছা, তো এই বিষয়টা বুঝার আগে এটা আমি একটু ছোট করে এক কানিতে দিই, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হয়। অক্সিজেনটা ফুসফুসের অ্যালভিওলাস থেকে রক্তের মধ্যে যে প্রবেশ করে, এখানে একটা ব্যাপন প্রক্রিয়া আছে, ওই আলোচনাটাও এখানে লাগবে। তাহলে অক্সিজেন পরিবহনের বর্ণনা আমি যখন পরীক্ষার মধ্যে লিখব, তার আগে কিছু একটা লেখে আমাকে একটুটা মূল বর্ণনাটা যাইতে হবে। এখানে আমরা একটা চিত্র ব্যবহার করব। সো এটা বইয়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে বইয়ের মধ্যে। আমি যদি চিত্রটা একটু দেখাই, এই যে চিত্রটা, যদি এখানে চিত্রটা একটু জটিল করে দেখাইছে, অত জটিল করা কিছু না, সহজ করে চিত্রটা দেখানো যায়। জাস্ট সিম্পলভাবে আমরা যদি একটা অ্যালভিওলাস দেখি, আমরা যদি একটা অ্যালভিওলাস দেখি, একটা অ্যালভিওলাস হচ্ছে ধরো এই যে এরকম, এটা হচ্ছে একটা অ্যালভিওলাস। তো অ্যালভিওলাস দিয়ে এই যে ব্যাস, এগুলো হচ্ছে রক্তনালী। তো এর ভিতরে অক্সিজেন আছে। তো অক্সিজেনটা ভিতরে কেমনে প্রবেশ করবে ব্যাপন প্রক্রিয়ায়, সেটা আমরা দেখব। তো এখানে অ্যালভিওলাসের মধ্যে এখানে অক্সিজেনের যে চাপ থাকে, এখানে অক্সিজেনের চাপ থাকে হচ্ছে 104 মিলিমিটার পারদ চাপ থাকে। আর এই যে রক্তনালী যেটা আছে, এর ভিতরে হচ্ছে অক্সিজেনের যে চাপ থাকে সেটা থাকে হচ্ছে 40 মিলিমিটার পারদ। তাহলে বোঝাই যাচ্ছে এখানে যে 104, এখানে হলো 40। তো এই অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের চাপটা বেশি থাকে, আর এই রক্তনালীতে অক্সিজেনের চাপটা কম থাকে। তো এই যে এখানে বেশি চাপ থেকে কম চাপের দিকে অক্সিজেন ব্যাপিত হয়, অ্যালভিওলাসের পর্দা ভেদ করে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন ভিতরে প্রবেশ করে। এইটা হলো আমার প্রথমত কথা, এটা আমি বলে এই বর্ণনাটা আমি শুরু করব এবং এই চিত্রটা আমি দিব। ঠিক আছে, এখানে আমি চিত্রটার নাম কি লিখব? যেমন তোমাদের বইয়ের মধ্যে চিত্রটার নাম আছে যে অ্যালভিওলাসের মধ্যে গ্যাসীয় বিনিময়। আমি এটা চিত্র দিতে পারি। চিত্র হচ্ছে কি, অ্যালভিওলাসে গ্যাসীয় বিনিময়। তাহলে আমার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে কি, অক্সিজেন পরিবহন পদ্ধতি আলোচনা করো। আমি এখানে উত্তরটা শুরু করলাম কিভাবে? এই যে অ্যালভিওলাস থেকে রক্তের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন প্রবেশ করে। অ্যালভিওলাসের মধ্যে 104 মিলিমিটার পারদ চাপ থাকে হচ্ছে অক্সিজেনের, এবং রক্তনালীর মধ্যে থাকে হচ্ছে 40 মিলিমিটার পারদ। এর ফলে বেশি চাপ থেকে কম চাপের দিকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে ভিতরে প্রবেশ করে। কতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে অক্সিজেন? কতক্ষণ? যতক্ষণ এখানে 40 আছে, যতক্ষণ না 100 মিলিমিটার পারদ হবে চাপ অক্সিজেনের, 100 মিলিমিটার পারদ চাপ পর্যন্ত প্রবেশ করতে থাকবে। যখন এখানে 100 হয়ে যাবে, তখন ওই যে প্রশ্বাস শুরু হবে, মানে অক্সিজেন প্রবেশ করা বন্ধ হবে। সো এই কথাগুলা আমরা হচ্ছে যে এইটুকুর মধ্যে তুমি এই আলোচনাটা পাবা, সো এখানে কি আলোচনা করা আছে, যেটা এখন জাস্ট রিডিং করে নিও তাইলে হবে। এটা পুরো জিনিসটা আমি বুঝাই দিছি যে প্রশ্বাসের মধ্যে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুসে অ্যালভিওলাস অক্সিজেন চাপ, এই যে অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেন চাপ থাকে 104। অন্যদিকে ফুসফুসের কৈশিক নালিকার মধ্যে অক্সিজেন থাকে যে 40 মিলিমিটার পারদ। সুতরাং ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস ভেদ করে এই যে অক্সিজেন প্রবেশ করে। কতক্ষণ পর্যন্ত? এই যে যতক্ষণ না রক্তের মধ্যে অক্সিজেনের চাপ 100 মিলিমিটার পারদে উপনীত হয়। ব্যাস, এই যে কথাটা বলে শুরু করলাম নিচে, তারপরে হলো কি, তারপরে এই যে চিত্রটা দিব,
হ্যাঁ, বা আমি কথাটা লিখবো যে রক্ত অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয়, রক্তের মধ্যে অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয়। এই যে একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। তারপর আমি চিত্র দিলাম, চিত্রটা আমি দিলাম, দেওয়ার পরে আমি বর্ণনাটা দিব। এই যে দুইটা স্টেপ দিব, একটা হলো ভৌত দ্রবণ রূপে বর্ণনা দিব আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে বর্ণনা দিব। ব্যাস, ক্লিয়ার হয়েছে? ওকে, ফাইন। তাহলে হচ্ছে যে এই যে আমি প্রথমে এই চাপের কথা আমি বললাম, তারপর আমি বর্ণনাটা দিব। দুইটা স্টেপে বর্ণনা হবে, একটা হলো ভৌত, একটা হচ্ছে কি ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবহন হবে। আচ্ছা, এখন এটা আমরা আসি যে ভৌত দ্রবণ রূপে কিভাবে পরিবহন হয়। জাস্ট এই যে অক্সিজেন রক্তের মধ্যে প্রবেশ করছে না, অক্সিজেন রক্তের মধ্যে যে প্রবেশ করছে, এখন হচ্ছে যে রক্তের মধ্যে রক্ত রস আছে, পানি আছে, এদের সাথে অক্সিজেন মিশিয়ে সরাসরি পরিবহন হবে, কোনো ধরনের আর কোনো ঝামেলা নেই। জাস্ট রক্ত প্রবেশ করছে, রক্ত রসের সাথে মিশিয়ে অক্সিজেন চলে গেছে। এটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে। সাধারণত রক্ত রসের মধ্যে অক্সিজেনটা মিশছে, দ্রবীভূত হয়ে রক্ত রসের সাথে পরিবহন হবে। এ হচ্ছে কি ভৌত দ্রবণ রূপে। তাইলে হচ্ছে যে এই যে ভৌত দ্রবণ রূপে, তাহলে ভৌত দ্রবণ রূপে এখানে কি সরাসরি রক্ত রসের সাথে রক্ত রসের সাথে অক্সিজেন মিশে পরিবহন হয়। কত পার্সেন্ট? ভৌত দ্রবণ রূপে 2% পরিবহন সম্পূর্ণ হয়। যত অক্সিজেন আছে এই অক্সিজেনের মধ্যে টোটাল 2% অক্সিজেনের পরিবহন সম্পূর্ণ, টোটাল হচ্ছে 2% অক্সিজেনের পরিবহন সম্পূর্ণ হলো ভৌত দ্রবণ রূপে। গেল এটার বর্ণনা জাস্ট এখান থেকে একটু এই যে অংশটুকু, এই যে ভৌত দ্রবণ রূপে এই অংশটুকু একটু রিডিং পড়লেই হলো। জাস্ট এখানে পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি তাহলে টোটাল 2% অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবহন করে। আর এমনিতেই 100 মিলি রক্তের মধ্যে যদি আমরা অক্সিজেনের পরিমাণটা হিসাব করি তাহলে সেটা হবে 0.2 থেকে 0.3 মিলি অক্সিজেন। তো এটা হলো পরিমাণ, আর পার্সেন্টেজ হিসাব করলে সেটা হবে 2%। ঠিক আছে, ওকে। এরপরে আসা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে যেটা। তো এটা আমরা মোটামুটি 9-10-এ আমরা পড়ছিলাম যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে। রক্তের মধ্যে কি থাকে? এই যে অক্সিজেন পরিবহন হবে, রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিনের যে সংকেত, এটাকে HB দ্বারাও প্রকাশ করা হয় বা HB4 দ্বারাও প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, দুইভাবে এটা প্রকাশ করা যেতে পারে। তো রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর এই যে অক্সিজেন যে মিশ্রিত হয়ে আসলো, প্রবেশ করলো রক্তের মধ্যে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে একটা অস্থায়ী যৌগ গঠন করবে। অক্সিহিমোগ্লোবিন যেটার নাম, সেটা হচ্ছে যে HbO2 যে ব্রেকেট দিয়ে যে 4 দিয়ে এভাবে লেখা যেতে পারে। না সরি, এই যে 4টা এখানে, এই যে Hb দ্বারা হিমোগ্লোবিন বোঝায়, এখানে অক্সিজেনটা যুক্ত হলো। আর হিমোগ্লোবিনটা Hb4, যেমন O2, তারপর হচ্ছে S8, P4 এরকম অণু আকারে লেখা যায় না, এরকম হিমোগ্লোবিনটা 4 আকারে থাকে আর কি। সো এই হচ্ছে মোটামুটি। তো এখানে যেহেতু অক্সিজেন হচ্ছে যে এখানে যেহেতু, তাহলে এখানে 4 অণু অক্সিজেন লাগবে। আমরা বিক্রিয়াটা যদি সমতা বিধান করে দিই তাহলে এরকম হবে। এখন কেউ যদি সমতা বিধান না করে, যার যদি কেউ এভাবে লেখে যে অক্সিজেন প্লাস Hb4ও দেয় নাই, জাস্ট এখানে লেখছে হচ্ছে HbO2, এভাবেও যদি কেউ বিক্রিয়াটা লেখে তাও হবে, এভাবেও যদি লেখে তাও হবে, কোনো সমস্যা নাই। কেন হবে? আর কারণ হচ্ছে যে এটা তো কেমিস্ট্রি না, বা তোমাকে এই বিক্রিয়া তো লিখতে বলে নাই, তোমাকে একটা বর্ণনা দিতে বলছে, সেখানে তুমি বর্ণনাটা বোঝানোর সুবিধার্থে তুমি বিক্রিয়াটা দিচ্ছ। সো জাস্ট বুঝাইলেই হলো যেটা অক্সিজেন, এটা হিমোগ্লোবিন, HbO2 হয়েছে। সো যেহেতু আমরা বিক্রিয়াটা সমতা বোধান করা জানি, বইয়ের মধ্যেও আছে, সো আমি ভালো করেই লিখবো, পরিপূর্ণভাবেই লিখবো, সেটা লিখলে ভালো।
এই যে রাসায়নিক যৌগরূপে, তাহলে অক্সিহিমোগ্লোবিন এটাকে, ও সরি, এটা হচ্ছে কি, এটা হলো তাহলে অক্সিজেন, এটা হলো হিমোগ্লোবিন, আর এটা হচ্ছে কি অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন রূপে বাকি যত অক্সিজেন আছে সেই অক্সিজেনের পরিবহন সম্পূর্ণ হয়। সো এই হচ্ছে আমার একটা গ নাম্বার প্রশ্ন। 9-10-এ ঠিক আমরা এতটুকু পড়ছিলাম। এটা ইন্টারমিডিয়েটের জন্য সেম জিনিসই আছে, এখানে অতিরিক্ত যে ml মিলিটিলি চাপ টাপ এই তথ্যগুলো আমার নতুন আসছে, বাকি বেসিকটা কিন্তু 9-10-এ আমরা এইভাবেই পড়ছিলাম। তাইলে ধরো এখন হলো গ নাম্বারের বা ঘ নাম্বারে একটা প্রশ্ন আসছে যে রক্তের মধ্যে অক্সিজেনের পরিবহন কিভাবে সম্পূর্ণ হয় সেটা বর্ণনা করো। স্যার ডিরেক্ট ক্লাসে মেনশন দিলে ভালো হয়। ডিরেক্ট ক্লাসে আসলে মেনশন দেওয়া যায় না। আমি অনেক দিন ডিরেক্ট ক্লাসে মেনশন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে ডিরেক্ট ক্লাসে মেনশন হয় না, এই জন্য আমি এটা দিতে পারি না। এখন যদি অন্য কোনো পদ্ধতি থাকে তাহলে আমাকে শিখিয়ে দিও। বাট আমি অনেক দিন চেষ্টা করছি, ডিরেক্ট ক্লাসে মেনশন আসে না, শুধু হাইলাইটস আছে, মেনশন আসে না। আচ্ছা, সো হলো অক্সিজেন পরিবহন। তাইলে আমি এই যে আমার পরীক্ষার মধ্যে গ নাম্বারে একটা প্রশ্ন আসছে বা ঘ নাম্বারে একটা প্রশ্ন আসছে যে তোমার হচ্ছে যে রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন পদ্ধতি আলোচনা করো। সো আমার এই যে আমি শুরু করে দিলাম যে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন ফুসফুস থেকে অক্সিজেন রক্তের মধ্যে প্রবেশ করে। অ্যালভিওলাসের মধ্যে ব্যাপন চাপ থাকে 404, আর কৈশিক নালিকার মধ্যে ব্যাপন চাপ থাকে হলো 40। সো ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে অক্সিজেন কৈশিক নালীর ভিতরে প্রবেশ করে। আর এই অক্সিজেন পরিবহনটা দুইভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। চিত্রটা দিলাম, তারপরে হচ্ছে যে এখন আমি বর্ণনা দেব ভৌত দ্রবণ রূপে। সাধারণত 2% অক্সিজেন ভৌত দ্রবণ রূপে রক্তরসের সাথে মিশ্রিত হয়ে পরিবাহিত হয়। এই যে এখান থেকে বাকি যে এখানে তথ্য আছে এখানে কিছু অ্যাড করে দিলা, যে এখানে টোটাল হচ্ছে 100 মিলি রক্তের মধ্যে 0.2 থেকে 0.3 মিলি অক্সিজেন রক্তরসের মাধ্যমে দ্রবীভূত হয় বা হলো 2% রক্ত হয়। এবং হচ্ছে যে এখানে তখন এই যে 100 মিলিমিটার পারদ চাপ থাকে তখন, কারণ বলছিলাম এখানে এই অক্সিজেনটা আসবে কতক্ষণ আসবে, যতক্ষণ না এখানে 40 মিলিমিটার পারদ চাপ আছে, যতক্ষণ না এই চাপটা কত হয়, চাপটা যতক্ষণ না 100 হয়। আচ্ছা, সো এই যে এখানে যে 100 মিলিমিটার এই যে চাপ থাকে, এই চাপের কারণেই এই যে অক্সিজেন আর হিমোগ্লোবিন একসাথে যুক্ত হতে পারে। এই যে রক্তের অক্সিজেনের যে চাপ থাকে এই চাপটাও প্রভাবক হিসেবে কাজ করে। অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যে যুক্ত হবে হয় অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে, এখানে চাপটাও প্রভাবক হিসেবে কাজ করে। তো এই চাপটা বেশি থাকার জন্যই এই অক্সিহিমোগ্লোবিন হয়। এটা একটা অস্থায়ী যৌগ। যখন এই রক্ত দিয়ে যখন অক্সিহিমোগ্লোবিনটা যাইতে থাকে কোষ পর্যন্ত চলে যায়, ওই কোষের আশেপাশে আবার অক্সিজেনের চাপ কম, ওই চাপ কম থাকার কারণে অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন আলাদা হয়ে যায়, ভেঙে যায়। তো এটা একটা উভয়মুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটা যেমন এই পাশ থেকে এই পাশে যায়, এই বিক্রিয়াটা যেমন এই পাশ থেকে এই পাশে যায়, সেম এই পাশ থেকে এই পাশেও যায়। এটা একটা উভয়মুখী বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা এই দিকে কখন যাবে, যখন এখানে চাপটা 100 মিলিমিটার এই যে আশেপাশে চাপটা যখন থাকবে তখন অক্সিজেন হিমোগ্লোবিন যুক্ত হয়ে এইদিকে যাবে। আবার যখন অক্সিজেনের চাপটা কমে যাবে, কোষটা যখন রক্তটা যখন কোষের আশেপাশে চলে যাবে তখন চাপ কম থাকবে, অক্সিজেন চাপ, তখন আবার অক্সিহিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিন আর অক্সিজেনটা আলাদা হয়ে যাবে। সো এটা একটা উভয়মুখী বিক্রিয়া, এটাও মাথায় রাখবা। গেল। সো আমি যখন এই কোশ্চেনটা যখন আমরা আনসার করব, এই কোশ্চেনটা যখন আমি আনসার করব তখন যদি আমার এই চিত্রটা থাকে, যদি আমার এই চিত্রটা থাকে এবং এই যে রাসায়নিক যৌগরূপে পরিবহন এখানে যদি এই বিক্রিয়াটা থাকে, তাহলে এই কোশ্চেনের মধ্যে তুমি 3-3 পাবা অথবা 4-4 পাবা, এটা নিশ্চিত। 3 out of 3, 4 out of 4।
তাইলে মাথায় রাখতে হবে এই কোশ্চেনে আমি যখন আনসার করব এই চিত্রটা যেন আমার থাকে, পাশাপাশি এই রাসায়নিক যৌগরূপে যে পরিবহন এখানে যেন আমার এই বিক্রিয়াটা যেন থাকে। সো এই দুইটা বিক্রিয়া, এই চিত্র আর এই বিক্রিয়াটাই এই কোশ্চেনের আনসারে 4-এ 4 বা 3-এ 3 নিশ্চিত করবে। ওকে, গেল। তাহলে একটা প্রশ্ন আমরা শেষ করে ফেললাম। এখন আমরা পড়ব হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। সো আমরা হচ্ছে আমাদের পরের স্লাইডে প্রবেশ করতেছি। আমাদের টপিক হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। সো এই যে কার্বন ডাই অক্সাইড যে পরিবহন হবে রক্তের মধ্যে, কার্বন ডাই অক্সাইড পরিবহন হবে, এই কার্বন ডাই অক্সাইডটা মোটামুটিভাবে 3 ভাবে এর পরিবহন সম্পূর্ণ হবে। কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা এই যে 3টি বিভিন্ন পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড পরিবহন হবে। এখন এখানে বলতে এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমার আসলে দরকার নাই, এগুলা আমরা বেসিক জিনিস জানি। তো কার্বন ডাই অক্সাইড পরিবহন হবে, আসলে কার্বন ডাই অক্সাইড কই পরিবহন হবে? মূলত এই যে অক্সিজেন পরিবহন যে আমরা পড়লাম, এই অক্সিজেনটা ফুসফুস থেকে রক্তের মধ্যে প্রবেশ করছে, রক্ত দিয়ে অক্সিজেনটা কোথায় গেছে? হৃৎপিণ্ডে গেছে। অক্সিজেনটা কোথায় গেছে? হৃৎপিণ্ড দিয়ে সারা দেহের মধ্যে ছড়ায় পড়ছে, সারা দেহের মধ্যে ছড়ায় পড়ছে এবং দেহের কোষের মধ্যে চলে গেছে। দেহের কোষ সেই অক্সিজেনটা নিয়ে সেখানে শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে শোষণ, ওই যে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরির যে প্রক্রিয়া, শোষণের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্র্যাব চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই 4টা ধাপ শেষেই তো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, শক্তি তৈরি হবে, রাইট? ওই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, ওই কার্বন ডাই অক্সাইড কোষ এখন রক্তকে দিয়ে দিবে। এখন ওই কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্য দিয়ে আবার ফুসফুসে আসবে। এই যে কোষের ভিতরে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো, ওই কার্বন ডাই অক্সাইড কোষ থেকে বেরিয়ে রক্তের ভিতর দিয়ে যে আসবে, কিভাবে আসবে, কোন পদ্ধতিতে আসবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। সো এই যে কার্বন ডাই অক্সাইড পরিবহন হচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইডটা কেমনে তৈরি হয়েছে? এটা হলো শ্বসনের মাধ্যমে তৈরি হয়েছে, শ্বসন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। প্রশ্নটা হচ্ছে গ এবং ঘ মার্কের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কার্বন ডাই অক্সাইড যে পরিবহন হবে কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইডের পরিবহন সম্পন্ন হবে। কয়টা পদ্ধতিতে পরিবহন সম্পন্ন হবে কার্বন ডাই অক্সাইডের পরিবহন? 3টা পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইডের পরিবহন সম্পন্ন হবে। তো এখানে একটা পদ্ধতি হলো, একটা পদ্ধতি হচ্ছে কার্বোমাইনো যৌগরূপে পরিবহন, আরেকটা হচ্ছে বাইকার্বনেট রূপে পরিবহন। 3টা পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইডের পরিবহন সম্পন্ন হবে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হলো ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে কার্বোমাইনো বা কার্বোমিনো, যেভাবে 2 ভাবে বলা যায়। একটা হচ্ছে কার্বামিনো, আচ্ছা আমি এটাই লিখি, কার্বামিনো যৌগরূপে, কার্বামিনো যৌগরূপে। আর একটা পরিবহন সম্পূর্ণ হবে হচ্ছে বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে। তাহলে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডে পড়বে। তাহলে দেখো অক্সিজেনের পরিবহন সম্পূর্ণ হয়েছে 2টা ধাপে, একটা হলো ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। আর আমার কার্বন ডাই অক্সাইডের পরিবহন সম্পূর্ণ হবে হচ্ছে 3টা পদ্ধতিতে, একটা হলো ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, আর একটা হচ্ছে বাইকার্বনেট রূপে। এখন এটা আমরা একটু দেখব যে ভৌত দ্রবণ রূপে কিভাবে হয়, আবার হচ্ছে কার্বামাইনো যৌগ রূপে কিভাবে হয়। আমরা যদি এটা একটু ফাঁকা ফাঁকা করে লিখি তাহলে একটু সুবিধা হবে, বর্ণনাটা সহজ হয়ে যাবে। সো আমরা এটা একটু
একটু ফাঁকা করে লিখি। আচ্ছা, এটা একটু বড় করে দিলেই ফাঁকা হয়ে যাবে, বুঝছে? এটা একটু ওকে, আমি যাতে মাঝখানে একটু লিখতে পারি বর্ণনাটা। আচ্ছা, সাইডে লিখি, সাইডে লিখি। তাহলে ভৌত দ্রবণ রূপে ধরো এটা একটা কোষ, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইডটা বেরোলে রক্তের মধ্যে প্রবেশ করছে। রক্তের মধ্যে পানি আছে, রক্তের মধ্যে কি আছে? পানি আছে। তো পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে। সো পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, পানির সাথে পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, H2CO3, কার্বনিক অ্যাসিড তৈরি করলো। তাহলে কার্বনিক অ্যাসিড কোনো স্থায়ী যৌগ না, একটা অস্থায়ী যৌগ, যেটা হচ্ছে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হইছে, রক্তের মধ্যে পানি আছে, পানির সাথে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড মিলে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে আবার ভেঙে যায়, এরপরেও সামান্য কিছু কার্বনিক অ্যাসিড ওই রক্তের সাথে মিশিয়ে পরিবহন সম্পূর্ণ হয়। এটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবহন, জাস্ট রক্তের সাথে দ্রবীভূত হয়ে পরিবহন হচ্ছে। সো কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, সেটা কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড? 5%, মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড রক্তরসে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে। এই যে রক্তরসের মধ্যে যে পানি আছে, পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে এই যে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। সো এই কার্বনিক অ্যাসিড তৈরি করার জন্য একটা এনজাইম লাগে, এটা একটু মনে রাখবা, এনজাইমটার নাম একটু মনে রাখবা, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। সো এই বিক্রিয়ার জন্য একটা এনজাইম প্রয়োজন হয়। এনজাইমটার নাম আমি একটু লিখে দিই যাতে একটু পরীক্ষার মধ্যে এটা আসতে পারে। এটা অনেক সময় এমসিকিউ এর মধ্যে এটা আসে। তো এনজাইমটার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেস। এই এনজাইমটার নাম একটু মনে রাখবো আমরা, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম এখানে প্রভাবক হিসেবে কাজ করে। এখানে দেখো, তো এখানে এই যে 5% কার্বন ডাইঅক্সাইডের কথা এখানে কি বলছে? কোষ থেকে যতগুলা কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হবে, যতগুলা কার্বন ডাইঅক্সাইড বের হবে, তার 5% কার্বন ডাইঅক্সাইড হলো, তার 5% কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই কার্বনিক অ্যাসিড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড গ্রহণে তৈরি করাতে অংশগ্রহণ করবে। আচ্ছা, এবং এখানে একটা কথা আছে, এটা এমসিকিউর জন্য একটু মনে রাখবা, প্রতি হাজার কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে মাত্র এক অণু হচ্ছে কার্বনিক অ্যাসিড রূপে দ্রবণে উপস্থিত থাকে। যতগুলা কার্বন ডাইঅক্সাইডের অণু হচ্ছে যে কার্বনিক অ্যাসিড গঠন করছে, তার ভিতরে প্রতি হাজারে একটা অণু হলো এই কার্বনিক অ্যাসিড এই দ্রবণের মধ্যে থাকবে। তাহলে এটা জাস্ট মনে রাখবে, 1000-এ একটা অণু থাকবে। সুতরাং কার্বন ডাইঅক্সাইড খুব সামান্য অংশই কার্বনিক রূপে পরিবাহিত হবে, মানে এটা খুবই সামান্য পরিমাণে। যতগুলা কার্বনিক অ্যাসিড হয়েছিল, ওই কার্বনিক অ্যাসিড যে ভেঙে যায়, সবগুলা ভেঙে যাবে, 1000-এ একটা করে অণু থাকবে কার্বনিক অ্যাসিড রূপে, ওইটারই রক্তের মাধ্যমে সেটারই পরিবহন সম্পূর্ণ হবে। সো এটা হলো ভৌত দ্রবণ রূপে। এখানে জটিলতা কুটিলতা করার কোনো কিছু নাই, সময় নষ্ট করারও কোনো কিছু নাই, জাস্ট ভৌত দ্রবণ রূপে পরিবহন হবে। এই যে আমি যে এই বিক্রিয়াটা থাকলেই হলো, যেখানে পানি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। হ্যাঁ, এই কার্বনিক অ্যাসিড রূপে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইডই পরিবহন সম্পন্ন হবে, ব্যাস। এরপর কার্বোমাইনো যৌগ রূপে, কার্বোমাইনো যৌগ রূপে
হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের পরিবহন হবে। সো কার্বন মাইনো যৌগ রূপে আমাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন। তাহলে এই যে কোষ থেকে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়েছে, এই কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্যে আছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিনের সংজ্ঞাটা মানে সংকেতটা অনেক ব্যাপক। হিমোগ্লোবিনের সংকেত মানে বিশাল, মানে কি পরিমাণ বিশাল, আমি এই যে হিমোগ্লোবিনের সংকেতটা একটু দেখাই। এখানে আমি লিখে রাখছি সি, হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে সি 712, এইচ 1130, তারপরে হচ্ছে অক্সিজেন 245, তারপরে হচ্ছে নাইট্রোজেন 214, তারপর হচ্ছে দুইটা সালফার S2F, তারপরে F বলতে Fe আয়রন, এরপর হচ্ছে 4। এই যে এটা হচ্ছে হিমোগ্লোবিনের সংকেত। সো মারাত্মক বিষয়, এইটা নিয়ে আমার বিস্তারিত জানার দরকার নাই। এই যে এটাকেই যা সংক্ষেপে এইচবি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এই যে এইচবি তার নিচে 4, এইচ, এটা হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বলা হয় HB4 হিমোগ্লোবিন। সো এই হিমোগ্লোবিনের মধ্যে শর্টকাট আমরা যদি বলি, হিমোগ্লোবিনের মধ্যে দুইটা অংশ থাকে, একটা অংশের নাম হচ্ছে হিম, একটা অংশের নাম হচ্ছে গ্লোবিন। গ্লোবিন, এই গ্লোবিন অংশটা হচ্ছে প্রোটিন, এটা হলো প্রোটিন, এটা হলো প্রোটিন। আর এই হিম অংশের মধ্যে হচ্ছে যে আয়রন থাকে। সো এই হিমোগ্লোবিন, যদিও আমাদের এই লেকচারের শেষের দিকে আমরা হিমোগ্লোবিন একটু আলোচনা পাবো, বাট এখানে আলোচনা করে ফেলব। তাহলে হিমোগ্লোবিনের দুটো অংশ, একটা হিম, গ্লোবিন। গ্লোবিনটা হলো প্রোটিন। এই যে গ্লোবিন অংশ যেটা আছে প্রোটিন, এটার মধ্যে হচ্ছে এই যে অ্যামিন গ্রুপ থাকে, NH2 অ্যামিন গ্রুপ থাকে। সো আমরা এখন আমাদের আলোচনায় আসি কার্বামাইনো যৌগ রূপে। তো হিমোগ্লোবিনের মধ্যে যে অ্যামিন গ্রুপ আছে, এই যে অবস্থায় হিমোগ্লোবিনের মধ্যে অ্যামিন গ্রুপ থাকে। তো এই অ্যামিন গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত, এই কার্বন ডাই অক্সাইডটা এই অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়। তো এই কার্বন ডাই অক্সাইডটি হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হলে এই যে HB, এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন এই যে কার্বন ডাই অক্সাইডের সাথে, এই যে এটাকে কিভাবে লেখা যায় আরো সহজ করে, এটা হচ্ছে HBN। তাহলে এই যে এটা হলো হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপ, NH2 গ্রুপ। এখানে কার্বন ডাই অক্সাইড যদি যুক্ত হয় তাহলে HB, এই যে N, এই যে এখানে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন দিলাম, একটা হাইড্রোজেন, এই যে C, দুইটা O, এই যে একটা কার্বন, দুটো অক্সিজেন, আর এখানে যে একটা হাইড্রোজেন বাকি ছিল, এই যে একটা হাইড্রোজেন। এই এটা হলো কি, এটা হলো কার্বামাইনো যৌগ। এটা একটা যৌগ তৈরি হলো, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো কার্বামাইনো হিমোগ্লোবিন। এটার নাম কি হলো? এটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। এটাকে কার্বামিনো হিমোগ্লোবিন কেন বলা হলো? এটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে হিমোগ্লোবিন, এটা হচ্ছে অ্যামিন গ্রুপ। তাহলে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা কার্বামিনো হিমোগ্লোবিন। মানে কার্বন ডাই অক্সাইড অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়েছে হিমোগ্লোবিনের, হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে, এই জন্য এটাকে কার্বামিনো হিমোগ্লোবিন বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপ, তার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে, যুক্ত এটা তৈরি করছে। এটা কীভাবে লিখলাম? এই যে কার্বন ডাই অক্সাইড, এই যে হিমোগ্লোবিন HB, এই যে NH2, এটা হচ্ছে অ্যামিন গ্রুপ। এই মাঝখানে যে দাগ আছে, এই দাগ আমি দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, এটা কোনো সমস্যা না, কারণ এখানে একটা বন্ড আছেই। সো এখানে কি হলো? এই যে HB, এই যে NH2 আছে, একটা H লিখলাম।
আর একটা এইচ গ্যাপ থাকলো, এখানে কার্বন ডাইঅক্সাইড সি আর দুইটা অক্সিজেন, এই যে সি, এই যে দুটো অক্সিজেন, পরে যে একটা এইচ বাকি ছিল এখানে, ওই এইচটা এখানে দিয়ে দিলাম, এই যে কার্বামিনো হিমোগ্লোবিন হয়ে গেল। সো এটা হলো বিক্রিয়াটা লেখার পদ্ধতি বললাম, ওকে ফাইন। তো কার্বামিনো যৌগ রূপে বা কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবহন হলো। আবার তার মানে হচ্ছে যে এই যে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরোইছে, ওই কার্বন ডাইঅক্সাইড আর রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবহন হলো। আবার আর একটা পদ্ধতি আছে, এই যে কার্বন ডাইঅক্সাইড, রক্তের মধ্যে প্রোটিন আছে, প্রোটিন, রক্তের মধ্যে কি আছে, রক্তের মধ্যে প্রোটিন আছে, ওই প্রোটিনের মধ্যেও আবার অ্যামিন গ্রুপ থাকে, NH2 গ্রুপ থাকে। এখন রক্তের মধ্যে যে প্রোটিন আছে, ওই প্রোটিনের সাথে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন সম্পূর্ণ হবে। সো এবার সেম বিক্রিয়া, এটাকে আমরা লিখতে পারি যে পি আর এখানে প্রোটিন বোঝানো হয়েছে, এই যে NH সেম কার্বন ডাইঅক্সাইড COO আর একটা এইচ যুক্ত হলো, তো ওইটা হলো হিমোগ্লোবিনের সাথে কার্বন যুক্ত হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে, কার্বামিনো হিমোগ্লোবিন হয়েছে, এটা প্রোটিনের সাথে যুক্ত হলো, তাহলে কি হবে, কার্বামিনো প্রোটিন। এটার নাম কি হবে, এটার নাম হবে কার্বামিনো প্রোটিন, এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। এই যে কার্বনিক, এই যে কার্বামিনো যৌগরূপে এই যে দুই ভাবে কার্বামিনো যৌগরূপে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন সম্পন্ন হয়। তাহলে এটা গেল ভৌত দ্রবণ রূপে, এই গেল কার্বামিনো যৌগরূপে। এখন বাদ থাকলো হলো বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে। সো বাইকার্বনেট রূপে এটার বিক্রিয়া যদি আমরা লিখি, তাইলে হচ্ছে এই যে আগেই একটা বিক্রিয়া আমার লেখা আছে যে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় কার্বনিক অ্যাসিড তৈরি করছে। সো এই সেম বিক্রিয়াটা আমি এখানে লিখব, সেম বিক্রিয়াটা আমি এখানে লিখব। তাইলে হচ্ছে যে পানি কার্বনিক অ্যাসিড হলো। তো বিক্রিয়াটা একটানা লেখা যায়, আবার দুটো ভাগ করেও লেখা যায়। তো তোমাদের বইয়ের মধ্যে এই যে দেখো, তোমাদের কার্বামিনো যৌগরূপে এই বিষয়টাকে একটু জটিল করে লিখছে, এই বিষয়টাকে একটু জটিল করে লিখছে, বুঝতে অসুবিধা হয়। তা আমি তোমাকে সহজ করে বুঝাই দিচ্ছি, এই বিক্রিয়াটা আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে লিখবো, এটা বুঝতে সুবিধা হয়। সাউন্ড প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, একটু ওয়েট করো, আমি সাউন্ড প্রবলেমটা সলভ করতেছি। ওকে ওকে ওকে, এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, দেখো তো এখন সাউন্ডটা ঠিক আছে কিনা, আমাকে একটু জানাও। ওকে ওকে ওকে, এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, দেখো তো এখন সাউন্ডটা ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে।
আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো যে হচ্ছে যে কতটুক পর্যন্ত মানে সাউন্ড প্রবলেমটা কই থেকে কতক্ষণ থেকে শুরু হয়েছিল, মানে আমি কি এখান থেকে কন্টিনিউ করব, বুঝতে পারবা নাকি আমাকে একটু ব্যাক আর একটু বুঝাইতে হবে? এটার নাম কি হলো? কার্বন। এটা হচ্ছে হিমোগ্লোবিন দিতে পারি, না দিলেও না দিতে পারি, এটা কোনো সমস্যা না, কারণ এখানে একটা বন্ড আছে। সো এখানে কি হলো, দুটো অক্সিজেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি পড়াইতে পারবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি যেখান থেকে পড়াচ্ছি মোটামুটি এখান থেকেই পড়ি, কারণ বেশি সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইকার্বনেট রূপে হচ্ছে, বাইকার্বনেট রূপে কি পরিবহন হবে, বাইকার্বনেট রূপে কিভাবে হয়, তো অক্সিজেন কার্বন অক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড হয়েছে। তো এখন কি হবে, এই কার্বনিক অ্যাসিড যেটা আছে, এই কার্বনিক অ্যাসিড দুইটা বিক্রিয়া করে দিয়ে যাতে সহজ হয়, বোঝা যায়। কার্বনিক অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে হচ্ছে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে এই বাইকার্বনেট আয়ন তৈরি হবে। এই যে CO3 এটা হলো কার্বনেট আয়ন, CO3 এটা হচ্ছে কি কার্বনেট আয়ন, দুই যোজনী প্রকাশ করে। সো এখানে হচ্ছে যখন একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল তখন এটার এক যোজনী হয়ে যাবে, তখন এটাকে হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট বলা হয়। সো হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট ওই একই জিনিস। তাইলে এই যে কার্বনিক অ্যাসিড হয়েছিল, আমরা কিন্তু এখানে যখন পড়লাম যে কার্বনিক অ্যাসিড হয় এবং প্রতি 1000-এ একটা অণু কার্বনিক অ্যাসিড রূপে থাকে আর বাকিগুলা থাকে না, মানে কি ওই কার্বনিক অ্যাসিডটা অস্থায়ী, ওটা ভেঙে যায়, ভেঙে কি হয়ে যায়, এই যে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট হয়ে যায়। এই যে বাইকার্বনেট হয়েছে, ওকে ফাইন। এখন যেটা হয় দেখো, তো লোহিত রক্ত কণিকার মধ্যে এখন দুইটা বিক্রিয়া এখানে ঘটে। একটা হচ্ছে লোহিত কণিকা, লোহিত লোহিত কণিকার মধ্যে এই যে বাইকার্বনেট তৈরি হয়েছে, লোহিত রক্ত কণিকার মধ্যে পটাশিয়াম আয়ন থাকে। এই পটাশিয়াম আয়ন এই বাইকার্বনের সাথে যুক্ত হয়ে, পটাশিয়াম আয়ন এই বাইকার্বনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। কি তৈরি করে? পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। সো পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম আয়ন এটারও যোজনী এক, বাইকার্বনেটের যোজনী এক। সো একটাকে পটাশিয়াম বাইকার্বনেট। এবং হচ্ছে এটা গেল লোহিত রক্ত কণিকার মধ্যে। আরেকটা হলো রক্তরসের মধ্যে, রক্তরস বা প্লাজমার মধ্যে। রক্তরসের মধ্যে থাকে হলো সোডিয়াম আয়ন। কি থাকে? সোডিয়াম আয়ন থাকে। এই সোডিয়াম আয়নের সাথে এই বাইকার্বনেট যুক্ত হয়ে কি তৈরি করে? সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। সো এটা হলো পটাশিয়াম বাইকার্বনেট, এটা হলো সোডিয়াম বাইকার্বনেট। এই পটাশিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট রূপেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন সম্পন্ন হয়। সো আমার যখন কার্বন ডাইঅক্সাইড পরিবহন দিবে, এই যে বিক্রিয়াগুলা, এই পরীক্ষার আনসারের মধ্যে এই বিক্রিয়াগুলো আমার থাকা লাগবে। এই বিক্রিয়াগুলো আমার থাকা লাগবে। যদি আমার এই বিক্রিয়াগুলো যদি থাকে তাইলে হচ্ছে যে আমি এখানে একেবারে 3/3 পাবো, 4/4 পাবো, 100%। ধরো একটা প্রশ্ন আসছে যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন আলোচনা করো। এখন তুমি জাস্ট এখানে লেখছো যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন নিচে দেওয়া হলো, এই যে শুধু এখন বোর্ডে যেটা লেখা দেখতেছো শুধু এতটুকুই লেখছো, আর কোনো কিছুই লেখো নাই, কোনো সাজানো বর্ণনা কিচ্ছু লেখো নাই, জাস্ট এটা তুমি উঠায় দিছো। তো স্যার যদি মেধা সম্পন্ন সৃজনশীল ট্রেনার হয়ে থাকে, সে যদি বুঝে থাকে, তাহলে এখানে তোমাকে 3/3 দিবে, 4/4 দিবে, একেবারে নিশ্চিত। এটাই সৃজনশীল পদ্ধতি।
যদি এটা তুমি আর কিছুই লেখো নাই, বাট এরকম করবা না যে আমি কিছুই লিখছি, মানে এরকম করে জাস্ট এটা লিখবার তা না, আমি বর্ণনা সুন্দরভাবে সাজায় দিব, তবে জাস্ট এতটুকুই বললাম। আবার তুমি এমন বর্ণনা দিছো, অনেক কিছু লিখছো বর্ণনা, কিন্তু এই বিক্রিয়াগুলো দেও নাই, তাইলে আবার 3-এর মধ্যে 3 পাবা কোনো নিশ্চয়তা নাই, 3-এর মধ্যে 2 দিবে, 4-এর মধ্যে 2 দিবে। সেই বিক্রিয়াগুলো এখানে মূল বিষয়। তাহলে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় 3 ভাবে, ভৌত দ্রবণ রূপে, কার্বামাইন ও যৌগ রূপে, আর একটা হচ্ছে বাইকার্বনেট রূপে। ভৌত দ্রবণ রূপে সরাসরি পানি এবং কার্বন ডাই অক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, এভাবেই পরিবহন হবে। কার্বামাইন ও যৌগ রূপে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এই যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে, হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বামিন ও হিমোগ্লোবিন তৈরি করবে, অথবা রক্তের মধ্যে যে প্রোটিন আছে এই প্রোটিনের অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বামিন ও প্রোটিন তৈরি করবে, এভাবেই এর পরিবহন সম্পন্ন হবে। আর হচ্ছে যে বাইকার্বনেট রূপে কত, শতকরা 85%, শতকরা 85% কার্বন ডাই অক্সাইডের পরিবহন বাইকার্বনেট রূপে হয়। তো প্রথমে হলো পানির সাথে ওই যে কার্বনিক অ্যাসিড যেটা হয়েছিল, কার্বনিক অ্যাসিড ভেঙে যাবে, হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি করবে, এবং লোহিত রক্তকণিকার মধ্যে যে পটাশিয়াম আয়ন আছে এই পটাশিয়াম আয়নের সাথে বাইকার্বনেট যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট, এবং রক্ত রসের মধ্যে সোডিয়াম আয়ন আছে, সোডিয়াম আয়নের সাথে বাইকার্বনেট যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবহন সম্পন্ন হবে। এভাবেই হলো রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়। ব্যাস, কাহিনী শেষ। বুঝছো কি না? তো বুঝতে হবে এমনভাবে, যেটা আগের ক্লাসে আমি বলছি, যাতে আজকে ঘুমিয়ে গেছো একেবারে আসহাবে কাহাবের মতো 309 বছর পর ঘুম থেকে উঠছো, ওইটা একবার ফাইনাল পরীক্ষার দিন যা লিখবা, তখন যেন তোমার মনে থাকে, তুমি যেন তখন এটা পারো, এটা এভাবেই তোমাকে পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। টোটাল এই 5ম অধ্যায় মানেই এই টপিক পরীক্ষার মধ্যে আসবে। কত বোর্ডের মধ্যে আসছে এটা হিসাব নাই। আচ্ছা, এখানে একটা তথ্য আছে, তাহলে আমার মোটামুটি আলোচনা শেষ, আমার প্রশ্ন শেষ, আমার পড়াশোনা শেষ। এই যে বড় একটা ছক দিছে, এটা কষ্ট করে মানে মুখস্থ করার বা করার কোনো দরকার নাই। কয়েকটা এমসিকিউ প্রশ্ন, এমসিকিউর জন্য কিছু তথ্য আছে। যেমন ধরো এখানে 5% কার্বন ডাই অক্সাইড রক্তরসের সাথে মানে কার্বনিক অ্যাসিড গঠন করে, এখানে একটা তথ্য আছে। আর এখানে একটা তথ্য আছে যে প্রতি 1000-এ 1 অণু, এই তথ্যটা একটু মনে রাখবা। আর হচ্ছে এই যে কার্বামাইন ও যৌগ রূপে এই যে মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা 27 ভাগ কার্বামাইন ও যৌগ রূপে পরিবাহিত হয়। আবার বাইকার্বনেট রূপে এই যে শতকরা 85 ভাগ বাইকার্বনেট। এখানে তথ্যটা কিন্তু বইয়ের মধ্যে একটু ডিসমিসাল, তথ্যটা কিন্তু আসলে সঠিক না। কেন সঠিক না দেখো, বাইকার্বনেট রূপে আছে হলো 85%, আর যদি কার্বামাইন ও যৌগ রূপে যদি 27% হয়, 27 ভাগ, 25 ভাগও যদি ধরি, তাহলে 85 সাথে 15 যোগ করলে তো 100 হয়। এখানে 25, তাহলে কত, 110% হয়ে গেছে, 110% হয়ে গেছে। আরও এখানে আছে 5%, তাহলে কত পার্সেন্ট হইল? তো অনেক বেশি হয় না? সো এটা পার্সেন্টেজের হিসাবটা মিলে না। আসলে মূল কথা হলো ভৌত দ্রবণ রূপে 5%-এর মতো, তারপরে এটা হচ্ছে 20 থেকে 25%-এর মতো, আর এটা হলো 65 থেকে 60%, এই 65 থেকে 70%-এর মতো। এটা হলো রিয়েল তথ্য, বাট এই রিয়েল তথ্য পরীক্ষায় আসবে না। পরীক্ষার মধ্যে এই বইয়ে যেটা আছে এটাই আসবে, সো তোমাকে এটাই পড়তে হবে। তাহলে বাইকার্বনেট রূপে হচ্ছে যে 85%, আর হচ্ছে এই কার্বামাইন ও যৌগ রূপে এই যে 27% পরিবাহিত হয় গেল। আর এখানে দুইটা তথ্য আছে, এই যে 3 মিলির মধ্যে 2 মিলি কার্বামাইন হিমোগ্লোবিন আর 1 মিলি কার্বন। আচ্ছা, এটা একটু এখানে লিখে দিই। তো যতগুলা যৌগ কার্বামাইন যৌগ রূপে পরিবহন হবে, যতগুলা কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে কার্বামেনও টোটাল যদি 3 মিলি হয়, 3 ml যদি হয়, তার ভিতরে 2 ml হবে কার্বামেন ও হিমোগ্লোবিন রূপে, আর 1 ml হবে হচ্ছে কার্বামেন ও প্রোটিন রূপে।
তার মানে কার্বামিনো হিমোগ্লোবিন আর কার্বামিনো প্রোটিন এটার অনুপাত হবে 2:1, অনুপাত হবে 2:1। যদি 2 ml কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবহন হয় তাহলে 1 ml কার্বামিনো প্রোটিন রূপে পরিবহন হবে, অনুপাতটা 2:1, ঠিক আছে? তো এই তাইলে মোটামুটি হচ্ছে যে এখানে হলো 27%, এটা হচ্ছে 85%, ব্যাস এই তথ্য, আর কিছু নাই, ব্যাস হয়ে গেছে। তো এখানে বিক্রিয়াটা ওইভাবে গুছায়া বিক্রিয়াগুলা এই বইয়ের মধ্যে এখানে দেওয়া নাই, কথা কি বুঝছো? তো এই বিক্রিয়াগুলো এখানে ওইভাবে গুছায়া দেওয়া নাই, শুধু বর্ণনা দেওয়া আছে। আমি তোমাকে বিক্রিয়াগুলো গুছায়া সুন্দর করে এখানে লিখে দিছি, এই যে সুন্দর করে এভাবে লিখে দিছি, এভাবেই লিখবা পরীক্ষার মধ্যে। প্রথমে পানি কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড হয়েছে, পরে কার্বনিক অ্যাসিড আবার ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট হয়েছে, পরে বাইকার্বনের সাথে যে লোহিত কণিকা, এখানে স্পেসিফিক এখানে উল্লেখ করবো, যে লোহিত রক্তকণিকায় পটাশিয়াম আয়নের সাথে পটাশিয়াম বাইকার্বনেট এবং রক্তরসের সোডিয়াম আয়নের সাথে সোডিয়াম বাইকার্বনেট রূপে এই পরিবহন হয়েছে। স্যার আমাদের বইয়ে 65% আছে, বাহ ভেরি গুড। তোমাদের এটা কোন রাইটারের বই আমাকে একটু বলো তো, হাসনা হেনা, তোমাদের এটা কোন রাইটারের বই এটা একটু বলো। ভেরি গুড, খুবই, আসলে হচ্ছে গাজী আজমল স্যারের বই থেকে, অন্যান্য যত বই গাজী আজমল স্যারের বই থেকেই কপি। সো উনি যে 85% বলছে, সবাই 85%ই বলে, তো এটাকে যে ঠিক করে একটা পার্সেন্টেজ বলে এই সাহস আসার কারণ নাই। তো উনি যে রাইটার, ওই রাইটারের নামটা একটু আমাকে বলো যে এটা কোন রাইটারের বই, তার বেশ সাহস আছে। আচ্ছা, এখানে একটা তথ্য আমরা হচ্ছে, এখানে একটা তথ্য হলো আমরা এখানে জানবো, সেটা হলো এই যে এটা পরীক্ষার মধ্যে খ নাম্বারে একটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে ক্লোরাইড শিফট বলতে কি বোঝায়। ক্লোরাইড শিফট বা হচ্ছে এই যে হার্ট জ্যাকব, এই যে হামবার্গ, এই যে হামবার্গ শিফট, হ্যামবার্গ শিফট বা হচ্ছে ক্লোরাইড শিফট, এটা কাকে বলে, এটা আমরা একটু দেখব যে ক্লোরাইড শিফট কি। আচ্ছা, ক্লোরাইড শিফটটা আমি একটু তোমাকে একটু সহজ করে ক্লোরাইড শিফটটা বুঝাবো। তার আগে আমাকে বলো যে এই জায়গাটা তো ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার যে কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন হয়েছে এবং হচ্ছে বাইকার্বনেট তৈরি হয়েছে, এবং লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়াম আয়নের সাথে বাইকার্বনেট যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হয়। ধরো এটা হচ্ছে আমার লোহিত রক্তকণিকা, তাহলে লোহিত রক্তকণিকার মধ্যে যে বাইকার্বনেট আয়ন আছে, বাইকার্বনেট আয়ন আছে, এটা হলো পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে, এটা হলো পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে, পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে এটা হচ্ছে যে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করতেছে, রাইট? ওকে, তো এখানে যেটা হয়, লোহিত কণিকা থেকে কিছু কিছু বাইকার্বনেট বাইরে রক্তরসের মধ্যে চলে যায়। এই যে রক্তরসের মধ্যে বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কেমনে, এই যে লোহিত রক্তকণিকার ভিতর থেকে কিছু কিছু বাইকার্বনেট বাইরে চলে যায়, বাইকার্বনেট বাইরে চলে যায়। তাহলে বাইকার্বনেট যদি লোহিত কণিকার ভিতর থেকে বাইরে চলে যায়, তখন এখানে ঋণাত্মক আয়নের ঘাটতি হয় না। লোহিত কণিকার থেকে যদি একটা, তো যখন এটা রাসায়নিক একটা আছে, যদি একটা ঋণাত্মক আয়নের ঘাটতি হয়, ওইটা কোনোভাবে সেই ঘাটতি অন্য আরেকটা আয়ন দিয়ে পূরণ হবে। তো এই পাশে ক্লোরিন আয়ন থাকে, মানে এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে। এই যে সোডিয়াম ক্লোরাইড যেহেতু দ্রবণের মধ্যে থাকে, এগুলো তো আয়ন আকারে থাকে। সো এখানে যেটা হয়, লোহিত রক্তকণিকা থেকে একটা বাইকার্বনেট এদিকে চলে যায়,
চলে গেলে এই যে সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়নের সাথে এই বাইকার্বনেট যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট গঠন করে, সোডিয়াম বাইকার্বনেট গঠন করলো। তাহলে যখন এখানে সোডিয়ামটাই বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট গঠন করলো, তখন ক্লোরিন আয়নটা ফাঁকা হয়ে গেল, একটা ক্লোরিন আয়ন ফাঁকা হয়ে গেল। আবার এখানে যখন বাইকার্বনেটটা চলে গেছে, বাইকার্বনেট যখন এখান থেকে চলে গেছে, এখানেও একটা ঋণাত্মক আয়নের ঘাটতি পড়ছে, তখন হচ্ছে এই যে রক্তরস থেকে একটা ক্লোরিন আয়ন লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে আয়নের ঘাটতি পূরণের জন্য। এই যে রক্তরস থেকে ক্লোরিন আয়ন লোহিত রক্তকণিকার মধ্যে যে প্রবেশ করলো, এই যে এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে হ্যামবার্গ শিফট বা হচ্ছে ক্লোরাইড শিফট। কথা কি বুঝাইতে পারছি? এই যে এখানে সুন্দর করে এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে যে জাস্ট এই যে কার্বনিক অ্যাসিড আছে, তো কার্বনিক অ্যাসিড ভেঙে গেছে, ভেঙে হাইড্রোজেন আয়ন হয়েছে এবং বাইকার্বনেট হয়েছে। তো এখানে বাইকার্বনেট যেহেতু লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়াম আয়ন আছে, এটার সাথে বাইকার্বনেট বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট করবে। পাশাপাশি কিছু বাইকার্বনেট লোহিত কণিকা থেকে বাইরে বেরিয়ে যাবে। যখনই লোহিত কণিকা থেকে বাইরে বেরিয়ে যাবে, তখন এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম আয়ন আছে, সেই সোডিয়াম আয়নের সাথে এই বাইকার্বনেট যুক্ত হয়ে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে। যখন সোডিয়াম বাইকার্বনেট তৈরি করলো, এখানে সোডিয়াম চলে গেল, এখানে ক্লোরিন একটা আয়ন ঋণাত্মক আয়ন এখানে বেশি হয়ে গেল, আর এখানে একটা ঋণাত্মক আয়নের ঘাটতি আছে, এই যে এখানে যখন চলে গেছে, তখন ক্লোরিনটা হলো এই যে ভিতরে প্রবেশ করলো। এই যে ক্লোরিনটা যে রক্তরস থেকে লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করলো, এটাকেই হচ্ছে ক্লোরাইড শিফট বলা হয়। ঠিক আছে? বাকি জিনিস এই সেম জিনিসটা এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা একটু পড়লেই হলো। এটাই হলো মূল কথা, এটাই হচ্ছে মূল কথা, ব্যাস। আচ্ছা, তাইলে জাস্ট এটা যদি আমি যদি একটু রিডিং পড়ায় দেই, তাহলে দেখো, আমার মনে হয় না যে রিডিং পড়ানোর দরকার আছে। আচ্ছা, তারপর ধরো এখান থেকে পড়াই। লোহিত কণিকা থেকে প্লাজমায় হচ্ছে কি রক্তরস। তা লোহিত কণিকা থেকে, ধরো এটা লোহিত কণিকা থেকে প্লাজমার মধ্যে এই যে বাইকার্বনেট আয়ন, লোহিত রক্তকণিকা থেকে প্লাজমার মধ্যে রক্তরসের মধ্যে বাইকার্বনেট আয়ন, এই যে বাইকার্বনেট আয়ন ভিতরে প্রবেশ করলো। এই যে বাইকার্বনেট আয়ন আগমনের সাথে সমতা রেখে প্লাজমা থেকে, যখনই এখান থেকে রক্তরসের মধ্যে একটা বাইকার্বনেট আয়ন প্রবেশ করছে, তখন আয়নের সমতা রক্ষা করার জন্য এখানে একটা ক্লোরিন আয়ন লোহিত কণিকার মধ্যে প্রবেশ করে। এই যে প্লাজমা থেকে ক্লোরিন আয়ন লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং লোহিত রক্তকণিকায় পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে এখানে লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে? পটাশিয়াম আয়ন আছে। তখন এই ক্লোরিন আয়নটা তো ফাঁকা পড়ে থাকবে না, ক্লোরিন আয়নটা পটাশিয়ামের সাথে যায় পটাশিয়াম ক্লোরাইড গঠন করবে। সো এখানে পটাশিয়াম আয়ন আছে, ক্লোরিন যায় পটাশিয়াম আয়ন গঠন করবে। ওকে, ফাইন। তো লোহিত কণিকা থেকে বাইকার্বনেট আয়ন বেরিয়ে আসায় ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয়, প্লাজমার ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে সেই ঘাটতি পূরণ করে, একে ক্লোরাইড শিফট বলা হয়। সো এই যে ক্লোরাইড শিফট বলতে কি বোঝায়? একটা খ নাম্বারের প্রশ্ন আসতে পারে এখান থেকে, খ নাম্বার, জাস্ট এই যে এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত দিলেই হবে, বা এটা যারা আবিষ্কার করছে তাদের নাম অনুসারে এটাকে হ্যামবার্গ শিফট বলা হয়। সো এখান থেকে শুরু করে যে এতটুকু পর্যন্ত একটা খ নাম্বার প্রশ্ন হতে পারে। সো এখান থেকে একটা খ নাম্বার প্রশ্ন দিতে পারে যে ক্লোরাইড শিফট কি, বা বলতে কি বোঝান। গাজী আজমল স্যারের বই, বাহ, তাহলে মনে হয় ঠিক করে দিছে। এই যে দেখো আমার কাছে গাজী আজমল স্যারের বই আছে,
যে গাজী আজমল স্যারের বই আর যত বই আছে 85% দেওয়া। এটা তাহলে সম্ভবত ঠিক করে দিছে, তাহলে এটা হইতে পারে সারা জীবন এটা ভুলের মধ্যেই ছিল, নতুন বইয়ের মধ্যে ঠিক করছে 85 না হয় এটা 65 হবে, রাইট? ওকে, তাহলে এটা তোমরা ঠিক করে নিতে পারো। গাজী আজমল স্যারের বইয়ে যদি 65 দিয়ে দেয় তাহলে 65 পড়ো, নতুন বইয়ে যদি 65 থাকে। ওকে, তাহলে মোটামুটি হলো এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এটা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা আমাকে বলো, ক্লিয়ার করো একেবারে। আই থিঙ্ক এটা একেবারে ক্লিয়ার। তাহলে আমরা দুইটা প্রশ্ন পড়লাম। আমরা পড়লাম হচ্ছে অক্সিজেন পরিবহন, জাস্ট চিত্র দিব, দুইটা স্টেপে আনসার করবো, ভৌত দ্রবণ রূপে আর রাসায়নিক যৌগ রূপে। সো এই যে বিক্রিয়াটা অবশ্যই দিব। আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন 3টা স্টেপে হবে, ভৌত দ্রবণ রূপে, কার্বমিনো যৌগ রূপে, বাইকার্বনেট রূপে। যখন ভৌত দ্রবণ রূপে হবে এই বিক্রিয়া দিব, কার্বমিনো যৌগ রূপে 2টা বিক্রিয়া দিব, আর বাইকার্বনেট রূপে এই যে বিক্রিয়া কটাই দিব। এখানে স্পেসিফিক লোহিত কণিকায় রক্তরসে এটা উল্লেখ করে দিব। আর হচ্ছে যে ক্লোরাইড শিফট, এটাও আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে লোহিত রক্তকণিকা থেকে যখন হচ্ছে বাইকার্বনেট আয়ন রক্তরসের মধ্যে চলে যায়, তখন লোহিত রক্তকণিকার মধ্যে বাইকার্বনেট আয়নের একটা ঋণাত্মক আয়নের ঘাটতি সৃষ্টি হয়। তো রক্তরস থেকে সেটা ক্লোরিন আয়ন যে আছে ঋণাত্মক আয়ন, এটা দ্বারা লোহিত রক্তকণিকার ক্লোরিন যখন লোহিত রক্তকণিকার এই ঋণাত্মক আয়নের ঘাটতি পূরণের জন্য ভিতরে চলে এসে পটাশিয়াম আয়নের সাথে পটাশিয়াম ক্লোরাইড গঠন করে। তো এভাবে ক্লোরিন আয়নের লোহিত রক্তকণিকার ভিতরে আসাকেই ক্লোরাইড শিফট বলা হয়। তো বিজ্ঞানীদের নাম অনুসারে এটাকে হ্যামবার্গ শিফট বলা হয়। ব্যাস, এই হইল মূল কথা এটা। আচ্ছা, আমরা তাইলে হচ্ছে যে আমাদের পরবর্তী টপিক যেটা সেটার মধ্যে চাই। তো এখানে বহিঃশোষণ এবং অন্তঃশোষণের পার্থক্য আছে। পার্থক্যটা মনে হয় না আমার পড়ায় দেওয়া লাগবে, নিজেরা একটু তোমরা পার্থক্য পড়তে পারো। জাস্ট আমি একবার একটু রিডিং পড়ায় দিই। বহিঃশোষণ বলতে জাস্ট এই যে নাকের ভিতরে যে ফুসফুস পর্যন্ত যে অক্সিজেনটা গেছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, এটা হলো বহিঃশোষণ। আবার ওই যে কোষের ভিতরে যখন অক্সিজেনটা প্রবেশ করলো কইরা, এখানে যখন ওই যে শ্বসন বিক্রিয়া হইলো, হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, শক্তি তৈরি হয়, ওই যে পদ্ধতি, ওইটা হলো অন্তঃশোষণ। সো বহিঃশোষণ যেটা, এটা একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া, জাস্ট ভৌত প্রক্রিয়া। আর অন্তঃশোষণ যেটা, এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশোষণটা ফুসফুসের অভ্যন্তরে সম্পন্ন হয়। বহিঃশোষণ বলতে এই যে আরো ক্লিয়ার করে দিই, এই যে এখান থেকে অক্সিজেনটা যে রক্তের মধ্যে ঢুকলো, এটাই হচ্ছে বহিঃশোষণ। বা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যে বেরোলো, এটি হলো বহিঃশোষণের অন্তর্গত। সো তাহলে বহিঃশোষণ যেটা, এটা হয় ফুসফুসের মধ্যে। আর অন্তঃশোষণ যেটা, এটা হলো কোষের, এই যে কোষের অভ্যন্তরে সাইটোপ্লাজমে ও মাইটোকন্ড্রিয়াতে হয় যে শোষণের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএক্রাফট চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। যেখানে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, বাকি 3টা ধাপই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। সো এটা হবে সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়া, আর এটা হলো ফুসফুসের মধ্যে হবে। তো এখানে ক্রিয়া পদ্ধতিটা কি, এখানে জাস্ট পরিবেশ থেকে অক্সিজেন ফুসফুসের মধ্যে প্রবেশ করবে, আর কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুস থেকে বাইরে বেরিয়ে আসবে, এই কাজটা এখানে হবে। আর অন্তঃশোষণের মধ্যে এই যে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু জারিত হয়ে এই যে শক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ব্যাস। আর বহিঃশোষণটা মূলত হলো শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। আর এই হলো 2টা ধাপ বলা যেতে পারে, বা পর্যায় বলা যেতে পারে। একটা হলো শ্বাস গ্রহণ আর একটা হলো শ্বাস ত্যাগ। আর অন্তঃশোষণের ক্ষেত্রে অন্তঃশোষণের যে 4টা ধাপ আছে, একটা হলো গ্লাইকোলাইসিস, ক্র্যাব চক্র বা গ্যাস পরিবহন, এগুলা হচ্ছে অন্তঃশোষণের ধাপ। শক্তি, তো বহিঃশোষণের ক্ষেত্রে কোনো শক্তি তৈরি হয় না, কিন্তু অন্তঃশোষণের ক্ষেত্রে আমরা জানি শোষণের মূল ওই যে 38 অণু এটিপি তৈরি হয়, এটিপির হিসাব যেটা। আর বহিঃশোষণের ক্ষেত্রে এনজাইমের কোনো ভূমিকা নাই, আর অন্তঃশোষণের ক্ষেত্রে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাস। এই হলো বহিঃশোষণ অন্তঃশোষণের পার্থক্য। আর এখানে পরবর্তী যে টপিক যেটা, এগুলো ইম্পর্টেন্ট না। এই যে বহিঃশোষণ অন্তঃশোষণের পার্থক্য, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে শ্বাসরঞ্জকের যে ভূমিকা, বা হচ্ছে এখানে শ্বাসরঞ্জক বলতে ওই হিমোগ্লোবিনকেই হচ্ছে শ্বাসরঞ্জক বলা হয়। শ্বাসরঞ্জক কি? হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে,
এই জন্য হিমোগ্লোবিনকে শ্বাসরঞ্জক বলা হয়। লাল বর্ণের এই যে রক্ত লাল দেখায়, এটা হিমোগ্লোবিনের জন্য। সো এটা জাস্ট একবার একটু রিডিং পড়তে পারো, পরীক্ষার মতো আসার মতো কোনো প্রশ্ন না। তবে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, আমি তথ্যগুলো একটু শেয়ার করি, একটু তথ্যগুলো তোমাদের বলে দেই। সেটা হচ্ছে যে যেমন ধরো এই যে হিমোগ্লোবিন সংক্রান্ত আলোচনা করা হয়েছে, যে হিমোগ্লোবিনের দুইটা অংশ থাকে, একটা হিম একটা গ্লোবিন। হিম হলো আয়রনযুক্ত অংশ, আর গ্লোবিন হিমোগ্লোবিনের যে প্রোটিন অংশ, এটাকে গ্লোবিন বলা হয়। এই একটা তথ্য। আর বাকি এখান থেকে এমসিকিউর জন্য কিছু তথ্য আছে, এটা একটু মনে রাখতে হবে। তা প্রাণীদেহে রক্তের উপস্থিতিতে যেসব রঞ্জক পদার্থ শোষণে সহায়তা করে, এই যে বিশেষ করে অক্সিজেন পরিবহন করে, তাদেরকে শ্বাসরঞ্জক বলা হয়। তা প্রাণীদেহের মধ্যে, সহজ ভাষায় বলি, প্রাণীদেহের মধ্যে যে রঞ্জক পদার্থ অক্সিজেন পরিবহন করে তাকে শ্বাসরঞ্জক বলা হয়। তো এই 4 ধরনের শ্বাসরঞ্জক পাওয়া যায় মানুষের ক্ষেত্রে, যেটা এটার নাম হলো হিমোগ্লোবিন। তাহলে মেরুদণ্ডী প্রায় এই যে লাল রঙের যে হিমোগ্লোবিন মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, মলাস্কা এবং আর্থ্রোপোডার ক্ষেত্রে নীল রঙের হিমোসায়ানিন, এর পরীক্ষার মধ্যে আসতে পারে যে হিমোসায়ানিন কি, বা হিমোসায়ানিন কাদের মধ্যে হিমোসায়ানিন রঞ্জক পদার্থ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে মলাস্কা এবং আর্থ্রোপোডার মধ্যে। আচ্ছা, মলাস্কা এবং আর্থ্রোপোডার মধ্যে আচ্ছা গেল। আরেকটা হচ্ছে আচ্ছা, তাইলে হচ্ছে মানুষের মধ্যে যেটা, বা মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যেটা, সেটা হচ্ছে হিমোগ্লোবিন, সেটার নাম হলো হিমোগ্লোবিন। মানুষ এবং বা মেরুদণ্ডী, এই যে মেরুদণ্ডীদের যে হিমোগ্লোবিন, এটা হলো লাল বর্ণের হিমোগ্লোবিন, হচ্ছে লাল বর্ণের, এই তথ্য আমরা জানি। মলাস্কা এবং আর্থ্রোপোডা প্রাণীদের ক্ষেত্রে নীল রঙের যে রঞ্জক পদার্থ শ্বাসরঞ্জক থাকে, সেটা হচ্ছে হিমোসায়ানিন। আরেকটা হচ্ছে এই যে ব্রাকিওপড, হ্যাঁ, আর এটাকে বলা হয় হচ্ছে সিপাংকুলিটস। ব্র্যাকিওপড এবং সিপাংকুলিস, এরা হচ্ছে এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এই ব্র্যাকিওপড এবং হচ্ছে সিপাংকুলিটস। এরা হচ্ছে গোলাপি বা বেগুনি রঙের শ্বাসরঞ্জক, এদেরকে বলা হয় হচ্ছে এই যে হেমেরিথ্রিন। তো প্রশ্ন আসতে পারে যে গোলাপি বা বেগুনি রঙের শ্বাসরঞ্জকের নাম কি, নিচের কোনটা গোলাপি বা বেগুনি রঙের শ্বাসরঞ্জক? প্রশ্ন আসতে পারে নিচের কোনটা নীল রঙের শ্বাসরঞ্জক, বা বলতে পারবে হিমোসায়ানিন কোন রঙের শ্বাসরঞ্জক বা কোন রঙের সৃষ্টি করে, এই টাইপের প্রশ্ন দিতে পারে। আচ্ছা, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে পলিসিট। এটা হলো সবুজ রঙের, এই যে ক্লোরোকুইরিন, এটা হচ্ছে সবুজ রঙের। সো এখানে এমসিকিউর জন্য এটা তথ্য, কোন শ্বাসরঞ্জক কোন রং, তো হচ্ছে হিমোগ্লোবিন লাল, হিমোসায়ানিন নীল, তারপরে হচ্ছে এই যে হেমেরিথ্রিন, এটা হচ্ছে বেগুনি বা গোলাপি, তারপরে হচ্ছে যে ক্লোরোকুইরিন, এটা হচ্ছে সবুজ। গেল, বাকি জিনিসটা একটু রিডিং পড়বা। আচ্ছা, এখন হলো সর্বশেষ দুইটা টপিক আমরা পড়ব। আমাদের এই শ্বাস রিলেটেড দুইটা রোগ এর বর্ণনা বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো পরীক্ষার মধ্যে ঘর ক্ষেত্রে দিতে পারে। একটা রোগ হচ্ছে সাইনোসাইটিস, দুইটা রোগ আমাদের দেওয়া আছে,
একটা হচ্ছে কি সাইনোসাইটিস, আর একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া। দুইটা রোগ দেওয়া আছে, এই যে দুইটা রোগের বর্ণনা দেওয়া আছে, একটা হলো সাইনোসাইটিস, একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া। তো প্রথমে আসা যাক সাইনোসাইটিস কি। সাধারণত আমাদের যে কপাল ব্যথা, মাথা ব্যথা হয়, আমাদের যে কপাল ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা করে, এটা মূলত সাইনোসাইটিসের কারণে। সো এখানে সাইনোসাইটিসটা কি আমি সহজ ভাষায় যদি আমি বলি, আমাদের যে এই যে মুখমণ্ডল আছে, এখানে ভিতরে যে হাড়গুলা আছে, এগুলার ভিতরে কিছু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে, ফাঁকা গহ্বর আছে। যেমন এখানে চোখের এই দিকে, এই যে চোখের উপরের দিকে, আবার চোখের ভিতরের দিকে, এগুলা বিভিন্ন জায়গায় বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে। তো অনেক সময় এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে তরল পদার্থ জমে যায়, তখনই এই জায়গাগুলো ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, হ্যাঁ, বা হচ্ছে কান ব্যথা করে, এই যে ব্যথাগুলা, এই ব্যথাগুলা করে। তাহলে ওই যে বায়ুপূর্ণ যে ফাঁকা জায়গাগুলা, ওগুলা তরল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, বা যখন তরল দ্বারা পূর্ণ হয়েছে, তখন ওই তরলের সাথে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় বা ভাইরাস দ্বারা সংক্রমিত হইতে পারে। এই যে এটা হলো সাইনাসের সমস্যা। এই যে ভিতরে যে বায়ুপূর্ণ যে ফাঁকা গহ্বর, এগুলাকে সাইনাস বলা হয়। ওই সাইনাসের মধ্যে তরল জমার কারণে যে সমস্যা, এটা সাইনাসের সমস্যা বলা হয়। আর এই জন্য যে রোগটা সৃষ্টি হয়, এগুলো হলো সাইনোসাইটিস। সো আমরা হচ্ছে যে তাইলে প্রথমে হচ্ছে সাইনাসকে আমরা দেখব এই যে মাথার খুলিতে বা মুখমণ্ডলীয় অংশে, নাসাগহ্বরের দুই পাশে, নাকের দুই পাশে এই যে বায়ুপূর্ণ 4 জোড়া বিশেষ গহ্বর থাকে, এই গহ্বরগুলাকে সাইনাস বলা হয়। সো তো গহ্বরগুলা কোথায় থাকে? 4 জোড়া। ম্যাক্সিলারি সাইনাস, আমাদের মুখমণ্ডলের সামনের দিকের যে হাড়, এটাকে ম্যাক্সিলা বলা হয়। ঠিক এই যে যেখানে উসানা একটু, এর ভিতরে একটা ফাঁকা গহ্বর আছে, এটাকে ম্যাক্সিলারি সাইনাস বলা হয়। সো এই যে আমাদের ঠিক এই জায়গাটা এখানে দেখানো হয়েছে, এই যে এই জায়গা যেটা এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এটা হলো ম্যাক্সিলারি সাইনাস গেল, ম্যাক্সিলারি সাইনাস গেল। আচ্ছা, ম্যাক্সিলারি সাইনাসের যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে গালে ব্যথা করতে পারে, দাঁত এবং মাথা ব্যথা করতে পারে। এর প্রশ্ন হলো ফ্রন্টাল সাইনাস। এই যে আমাদের চোখ আছে, এই যে আমি এখানে যেখানে হাত দিছি, এই জায়গাতে হচ্ছে ফাঁকা জায়গা আছে, যে ভুরুর উপরে এই দিকে ফাঁকা জায়গা আছে, বায়ুপূর্ণ ফাঁকা জায়গা, এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। এই যে ফ্রন্টাল সাইনাস দেখানো হয়েছে, এই যে ভুরুর উপরের দিকে এই জায়গায়, এটা হলো ফ্রন্টাল সাইনাস। তো ফ্রন্টাল সাইনাসের কারণে চোখের উপরে এবং মাথায় ব্যথা করতে পারে সমস্যার কারণে। এরপরে হচ্ছে অ্যাথময়েড সাইনাস, অ্যাথময়েড সাইনাস। এই যে অ্যাথময়েড সাইনাস যেটা, এটা হলো এই যে চোখের নিচের দিকে, হ্যাঁ, অ্যাথময়েড সাইনাস যেটা এই যে দুই চোখের মাঝখানে অবস্থিত, এটা হলো অ্যাথময়েড সাইনাস। এটার কারণে এই যে মাথায় ব্যথা হইতে পারে, চোখের মাঝখানে বা পিছন দিকে ব্যথা করতে পারে। তারপর হলো সেফনয়েড সাইনাস। এই যে অ্যাথময়েড সাইনাস যেখানে আছে, অ্যাথময়েড সাইনাস যেখানে আছে তার পিছন দিকে হচ্ছে সেফনয়েড সাইনাস আছে। অ্যাথময়েড সাইনাসের পিছন দিকে, এই যে ধরো হচ্ছে এখানে অ্যাথময়েড সাইনাস, তার পিছন দিকে হচ্ছে সেফনয়েড সাইনাস। তাহলে টোটাল হলো চারটা সাইনাস আছে। একটা হলো ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথময়েড সাইনাস, আর হচ্ছে সেফনয়েড সাইনাস। সো এই যে শুধু সাইনাসের বর্ণনাগুলা আমার খ নাম্বারের প্রশ্ন দিতে পারে, যে কয় ধরনের সাইনাস আছে, বা সাইনাস বলতে কি বোঝায়, এই টাইপের প্রশ্ন হইতে পারে। তাহলে আমাদের মাথার যে খুলি, যে হাড়গুলা, এগুলার ভিতরে যে বায়ুপূর্ণ ফাঁকা গহ্বর, এগুলাকে সাইনাস বলা হয়। আর কয়টা সাইনাস আছে? 4টা সাইনাস। তো কি? ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথময়েড সাইনাস, সেফনয়েড সাইনাস গেল। আচ্ছা, এখন আসা যাক যে সাইনোসাইটিস রোগটা কি, সাইনোসাইটিসটা কি। তো সাইনোসাইটিস সেম জিনিস আমি বললাম, এই সাইনাসগুলো যদি তরলপূর্ণ হয় এবং কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে সাইনোসাইটিস। সো এই যে এখানে সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া আছে,
এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণে বা অ্যালার্জিজনিত কারণে এই যে সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকে সাইনোসাইটিস বলা হয়। এই যে সাইনাসগুলা যে আছে, বায়ুপূর্ণ ফাঁকা গহ্বর, এই যে বায়ুপূর্ণ ফাঁকা গহ্বরগুলো আছে, এগুলার চারপাশ দিয়ে একটা আবরণ আছে, এগুলার চারপাশ দিয়ে একটা আবরণ আছে। এই আবরণটাকে বলা হয় কি? মিউকাস পর্দা। এই পর্দাটাকে বলা হয় মিউকাস পর্দা। তাহলে সাইনাসের চারপাশ দিয়ে যে পর্দা, এই পর্দাটাকে বলা হয় কি? মিউকাস পর্দা। তো সাইনাসের এই পর্দাগুলো যদি ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ বা অ্যালার্জির কারণে যদি সংক্রমিত হয়, তাহলে যে সমস্যার সৃষ্টি হয়, প্রদাহের সৃষ্টি হয়, ব্যথার সৃষ্টি হয়, সেটাকে কি বলা হয়? সাইনোসাইটিস বলা হয়। সো আই থিঙ্ক সাইনোসাইটিস ক্লিয়ার হয়েছে। সাইনোসাইটিস তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি, আমাদের যে মুখমণ্ডলীয় যে বা করটিকার মাথার যে খুলির হাড়গুলো আছে, এগুলোর ভিতরে কিছু বায়ুপূর্ণ ফাঁকা গহ্বর আছে, হ্যাঁ, এগুলাকে সাইনাস বলা হয়। তাহলে সাইনাস কয় ধরনের আছে? ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, স্যাফনয়েড সাইনাস। আর হলো সাইনোসাইটিসটা কি? ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে বা অ্যালার্জির কারণে এই সাইনাসগুলার যে পর্দা, এই হচ্ছে মিউকাস পর্দা, এগুলার মিউকাস পর্দার মধ্যে যদি প্রদাহের সৃষ্টি হয় বা ব্যথার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কি? সাইনোসাইটিস গেল। এখন হচ্ছে যে সাইনোসাইটিসটা হলো দুই রকমের হয়। একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, আর হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। যদি সামান্য ছোট সাইনোসাইটিস হয়, অল্প, যেটা হলো 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত থাকে, এটা হলো অ্যাকিউট সাইনোসাইটিস। কিন্তু এটা সাইটো যদি বেড়ে যায়, 8 সপ্তাহ থেকে 2 মাসের বেশি সময় হয়, তাহলে এটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। তো আমরা সাইনোসাইটিস রোগের কারণগুলো একটু দেখব, যে কি কারণে সাইনোসাইটিসের সমস্যা হইতে পারে, এই সাইনাসের মিউকাস পর্দায় ব্যথা করতে পারে কি কারণে। তো কি কারণে এটা অলরেডি আমরা সংজ্ঞার মধ্যে একটু দেখছি। যেমন হচ্ছে ভাইরাসের সংক্রমণে হইতে পারে, ব্যাকটেরিয়ার সংক্রমণে হইতে পারে, ছত্রাকের সংক্রমণে হইতে পারে, বা অ্যালার্জির গত প্রবলেম থাকলে হইতে পারে। এই কারণে হচ্ছে যে সাইনাসের হইতে পারে। তাছাড়াও এখানে আরও একটু বিস্তারিতভাবে আছে। সো আমরা যদি একটু বিস্তারিতভাবে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমাদের ক্লাসটা কতক্ষণ হলো? 1 ঘন্টা 17 মিনিট না? ঠিক আছে, তাহলে আমরা আরও একটু কন্টিনিউ করবো 1.5 ঘন্টা পর্যন্ত। আমরা এর অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ। তো সাইনাসগুলো বিভিন্ন কারণে হতে পারে, যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং কিছু ছত্রাকের কারণে সাইনোসাইটিস হতে পারে গেল। এখানে এমসিকিউর জন্য ভাইরাসের নামগুলো একটু মনে রাখবা, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তথ্য, এগুলো এমসিকিউর মধ্যে আসতে পারে। আচ্ছা, এছাড়া কি কারণে হতে পারে? যে অ্যালার্জির কারণে হতে পারে সাইনোসাইটিস। ঠান্ডাজনিত কারণে হতে পারে। যদি তোমার ঠান্ডা লাগে, তো অতিরিক্ত ঠান্ডা লাগলে ওই যে ভিতরে তরল পানি জমে যায় সাইনাস গহ্বরগুলোর মধ্যে, তাহলে ঠান্ডার কারণে হইতে পারে, বা অ্যালার্জির সমস্যার কারণে হইতে পারে। নাকের পলিপ সৃষ্টি হলে হইতে পারে। নাকের পলিপস কি? তুমি একটু আয়নার মধ্যে একটু তাকাবা, নিজেকে একটু দেখবা, নাকটা দেখবা, নাকের মাঝখানে যে হাড়টা আছে না, যে নাকের ছিদ্রটা দেখা যায়, এই পাশে ছিদ্র, এ পাশে ভালো করে দেখবা। অনেক সময় এই হাড়ের ভিতর দিক দিয়ে মাংস জমে, গোস্ত জমে, আর নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়, তখন শ্বাস নিতে সমস্যা হয়। অনেকের 2 পাশেই বন্ধ হয়, অনেকের 1 পাশে বন্ধ হয়। যে এই নাক দিয়ে ইজিলি শ্বাস নেওয়া যায়, একটা দিয়ে বেশি নেওয়া যায়, একটা দিয়ে কম নেওয়া যায়, এরকম। তো এটা হচ্ছে নাকের পলিপস। ওরে বাবা, ল্যাপটপই তো বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই যে নাকের ছিদ্রের মধ্যে যে মাংসপেশি জমে, মাংস জমে নাকের ছিদ্র একটা বন্ধ হয়ে যায়, এটা হলো পলিপস। তো এটার কারণে হইতে পারে। নাসাগহ্বরে এই যে নাসাপথটা সরু হয়ে গেলে, আচ্ছা গেল, ওই একই কথা, পলিপ জমে নাসাপথটা শুরু হয়ে গেলে। সো তাহলে আমরা সাইনোসাইটিসের কারণ দেখতেছি, ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে, ছত্রাকের আক্রমণ হতে, অ্যালার্জির কারণে হতে পারে, ঠান্ডা লাগার কারণে হতে পারে, বা হচ্ছে নাকের মধ্যে পলিপস জমার কারণে হতে পারে। দাঁতের মধ্যে ইনফেকশন বা দাঁত তুলতে গিয়েও সাইনোসাইটিসের সংক্রমণ হতে পারে। দাঁতের মধ্যে যদি ইনফেকশন হয় বা দাঁত তুলতে গিয়েও হতে পারে। কারণ কি? এই যে সাইনাসগুলা কোথায়? এখানে, 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 আমার দাঁত হচ্ছে এখানে, এগুলোর সাথে শরীরের মধ্যে প্রত্যেকটা অংশের সাথে রিলেটেড আছে। প্রত্যেকটা অংশের সাথেই শিরা ধমনির মাধ্যমে কি আছে? স্নায়ুর মাধ্যমে রিলেশন আছে, সম্পর্কযুক্ত আছে। সো
এই যে দাঁত তুলতে গিয়েও দাঁতের জীবাণু দ্বারাও সংক্রমিত হতে পারে। দীর্ঘদিন যদি হাঁপানির সমস্যায় থাকে তাহলে সাইনোসাইটিস হতে পারে। সাধারণত ঘরের এই যে পোকামাকড়, ধুলিবালি ইত্যাদি ডাস্ট অ্যালার্জির কারণে সাইনোসাইটিস হতে পারে। তারপর হচ্ছে ইউস্টেশিয়ান নালীর সামান্য অস্বাভাবিকতায় সাইনাস গহ্বরে, আচ্ছা ইউস্টেশিয়ান নালীর সমস্যার কারণে সাইনোসাইটিস হতে পারে। ইউস্টেশিয়ান নালীটা কি? এটা যে এই যে পরবর্তীতে যে রোগটা আছে ওটাইটিস মিডিয়া, এটার মধ্যে গেলেই এই যে ইউস্টেশিয়ান নালী, এটা হচ্ছে আমাদের কান, এটা হচ্ছে আমাদের কান, মধ্যকর্ণ, এটা হলো বহিকর্ণ, এটা হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণ আর অন্তকর্ণ এই যেখানে একটা নালী থাকে, মধ্যকর্ণের শেষে একটা নালী আছে, হ্যাঁ, এই নালীটাই হচ্ছে ইউস্টেশিয়ান নালী। তো এর সাধারণত বন্ধ থাকে, আমরা যখন শ্বাস নেই গলার সাথে এটা রিলেটেড আছে, কান দিয়েও শ্বাস নেওয়া যায়, তুলে কান দিয়ে বাতাস বের হয়। সো এই যেটা বন্ধ থাকে সাধারণত, এই যেটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী, যখন ঢুক গিললে এই পথটা খুলে যায়, তখন এই দিক দিয়ে এখানে একটু বাতাস টাতাসের আদান প্রদান হয়। সো আচ্ছা আমরা যাই, ইউস্টেশিয়ান নালীটা চিনলাম যে ইউস্টেশিয়ান নালীটা হচ্ছে মধ্যকর্ণ এবং গলবিলের ভিতরে সংযোগে যে নালীটা থাকে, এটা হলো ইউস্টেশিয়ান নালী। তো এটার অস্বাভাবিকতার কারণে হচ্ছে সাইনাসের সমস্যা হতে পারে, বিশেষ করে হচ্ছে এটাতে আবার একটু যাই। তো এটা সাধারণত ফাঁকা থাকে, বাতাসপূর্ণ থাকে, তো অনেক সময় এটা তরলে পরিপূর্ণ হয়ে যেতে পারে, ওই তরল দ্বারা পরিপূর্ণ হতে পারে, তখন সংক্রমণ থেকে সাইনাসের সমস্যা হতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি কি কারণে হতে পারে। হ্যাঁ, এই যে নাকের হাড় যদি বাঁকা থাকে, নাকের হাড় বাঁকা থাকলে বা মুখগহ্বরে টনসিল বড় হয়ে গেলে, তুমি যদি মুখের মধ্যে হাত দাও, এই যে আমি দুইটা ভিতরে প্রবেশ করে দিই, এইদিকে একবার ভিতর দিকে টনসিল আছে, টনসিল অংশ ফুলে গেলে গলা ফুলে যায়, টনসিলের সমস্যা হয়, গরম লবণ পানি বারবার কুলি টুলি করা লাগে আর কি। তো এই হলো টনসিল। তো টনসিল যদি হঠাৎ বড় হয়ে যায় বা নাকের হাড় যদি বাঁকা হয় তাহলে হতে পারে। আচ্ছা, এটা একটু টপিক ওয়াইজ বোঝাই দিচ্ছি, কারণ এখানে বিশেষ কিছু পয়েন্ট আছে যেগুলো বুঝতে অসুবিধা, এই জন্যই মূলত। এরপর হচ্ছে যে সিস্টিক ফাইব্রোসিস এর কারণে সাইনাসের সমস্যা হতে পারে। তো এখন সিস্টিক ফাইব্রোসিসটা কি? সিস্টিক ফাইব্রোসিসটা হচ্ছে মারাত্মক ধরনের একটা বংশগত রোগ। এটা একটা জিনগত ও একটা বংশগত রোগ। ফুসফুস সংক্রমিত হয় এই রোগটা হলে, এটা একটা বংশগত রোগ, যেটাকে সিস্টিক ফাইব্রোসিস বলা হয়। এটার ব্যাখ্যা দেওয়ার দরকার, এতটুকু জানলেই হলো যে জিনগত ও বংশগত একটা মারাত্মক রোগ, ফুসফুস সংক্রমিত হয় এই সিস্টিক ফাইব্রোসিসের কারণে। এটার দ্বারা হচ্ছে হতে পারে ফুসফুস, অগ্নাশয়, তারপর হচ্ছে পরিপাকতন্ত্র, এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর অপুষ্টি, পরিবেশ দূষণ, স্বেচ্ছাতে থাকার কারণে এই হচ্ছে সাইনোসাইটিসটা হইতে পারে। সো সাইনোসাইটিস কি সেটা আমরা জানলাম, যে আমাদের যে সাইনাসগুলো আছে, এই সাইনাসগুলো যদি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা অ্যালার্জির কারণে সংক্রমিত হয়, সাইনাসের যে প্রাচীর আছে বা পর্দা আছে, মিউকাস পর্দা, তো তখন সেই ক্ষেত্রে সংক্রমিত মিউকাস পর্দা ব্যথা করে, প্রদাহের সৃষ্টি করে, এটাই হচ্ছে কি সাইনোসাইটিস। তো সাইনোসাইটিসের লক্ষণগুলো আমরা জানলাম, যে ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে, ছত্রাকের কারণে, ঠান্ডাজনিত কারণে, অ্যালার্জির কারণে, নাকের মধ্যে পলিপস জমার কারণে, দাঁতের ইনফেকশনের কারণে অথবা দাঁত তোলার সময় সংক্রমিত হতে পারে। তারপরে হাঁপানি সমস্যা থাকলে, ধুলাবালির মধ্যে বা ডাস্ট অ্যালার্জি থাকলে, বা ইউস্টেশিয়ান নালীর মধ্যে অস্বাভাবিকতা সৃষ্টি হলে, নাকের হাড় বাঁকা হয়ে গেলে, টনসিল বড় হয়ে গেলে, তারপর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসের কারণে, অপুষ্টি, পরিবেশ দূষণ, এগুলোর কারণে। আচ্ছা, এরপরে হচ্ছে সাইনোসাইটিসের লক্ষণ আছে।
এগুলা আমার বলার দরকার নাই, এগুলা আমার বলার দরকার নাই, এগুলা তোমরা নিজেরা একবার রিডিং করলেই পারবা। এই যে নাকের ভিতর থেকে অনেক সময় তরল বের হয়, ঘন ঘন সবুজ এবং হলুদ বর্ডের তরল বের হয়, নাক থেকে পুজ বের হইতে পারে, রক্ত বের হইতে পারে, মাথা ব্যথা হয়, দীর্ঘ সময় যাওয়ার মাথা ব্যথা হইতে পারে, তারপরে হচ্ছে মাথা নাড়াচাড়া করলে, হাঁটাচলা করলে মাথা তীব্র ব্যথা হয়, জ্বর জ্বর ভাব থাকতে পারে, কিছু ভালো লাগে না, অল্পতেই ক্লান্ত লাগে, নাক বন্ধ হয়ে থাকে, নিঃশ্বাসের সময় নাক দিয়ে বাজে গন্ধ বের হয়, মুখমণ্ডলের অনুভূতিহীন মনে হয়, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কাশি, রাতের বেলা তীব্র কাশির তীব্রতা বাড়ে, গলা ভেঙে যায়, বিভিন্ন সমস্যা এগুলো হতে পারে। ব্যাস, জটিলতা। আচ্ছা, এগুলো একটু রিডিং পড়লে বাকিটা বুঝবা। এখানে একটা জিনিস আমি বুঝাই দিই, এই একটা হচ্ছে যে এই যে পেরি অরবিটাল সেলুলাইটিস, আরেকটা হচ্ছে অরবিটাল সেলুলাইটিস, যেটা পেরি অরবিটাল সেলুলাইটিস, আরেকটা হচ্ছে অরবিটাল সেলুলাইটিস। তো এই সাইনোসাইটিসের জটিলতার কারণে আস্তে আস্তে কি হতে পারে দেখো, এই যে চোখ এবং মস্তিষ্কে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে, মস্তিষ্কের সংক্রমণ হলে মাথা ব্যথা, দৃষ্টিহীনতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হইতে পারে। তো এই রোগের যদি চিকিৎসা নেওয়া হয় আস্তে আস্তে মানুষের মৃত্যুও হইতে পারে, সো চিকিৎসা নিতে হবে। চোখের সংক্রমণ ফলে এই যে পেরি অরবিটাল, এটা হলো চোখের পাতা, চোখের পাতার উপরের দিকে সংক্রমিত হয়, এটা হলো পেরি অরবিটাল। আর অরবিটাল সেলুলাইটিস যেটা, এটা চোখের ভিতরের দিকে সংক্রমিত হয়, একসময় চোখ এটা বাড়তে বাড়তে চোখ অন্ধ হয়ে যেতে পারে। সো পেরি অরবিটাল এবং অরবিটাল সেলুলাইটিস যেটা, এটা হলো চোখের পাতার উপরের দিকে সংক্রমিত হলে সেটা হচ্ছে পেরি অরবিটাল সেলুলাইটিস, আর যদি চোখের ভিতরের দিকে সংক্রমিত হয় তার সেটাকে অরবিটাল সেলুলাইটিস বলা হয়। ব্যাস, ওকে। এরপর প্রতিকার টতিকার যেগুলো আছে এগুলো তোমরা একটু রিডিং পড়ে নিলে তোমরা বুঝবা। আচ্ছা, এখানে আসা যাক যে অটাইটিস মিডিয়া যেটা, এটা আমরা একটু দেখি। তো অটাইটিস মিডিয়াটা আমরা একটু এটা দেখি, কানের ভিতরে বা বাইরের যে কোনো অংশে সংক্রমিত বা প্রদাহকে, তাহলে কানের ভিতরে বা কানের বাইরে, যদি ধরো কান ব্যথা, সহজ ভাষায় অটাইটিস মিডিয়া কি কান ব্যথা, এই রোগটা আমার আছে, এখনো আছে। আজকে আমি তোমাদের পড়ানোর আগে ভাবলাম যে এটা একটু পড়ি, আমি একবার রিডিং পড়ছি অটাইটিস মিডিয়াটা। তো অটাইটিস মিডিয়া পড়ে দেখি এটা এক ধরনের অটাইটিস মিডিয়া, আমার সমস্যা আছে, আমার ডাক্তার দেখাবো। অনেকদিন যাবতীয় প্রবলেমটা আমি ফেস করি, বাট যেহেতু আপাতত কোনো সমস্যা হচ্ছে না, এর জন্য ডাক্তার দেখাই করে দেখানো হচ্ছে না। তবে এটা আমি চেষ্টা করব খুব রিসেন্টলি ডাক্তার দেখানোর জন্য। সো অটাইটিস মিডিয়াটাকে এটা আমরা একটু দেখি। তাহলে কানের ভিতরে বা বাইরের কোনো অংশে সংক্রমণজনিত, এমনিতে প্রদাহ না, সংক্রমণজনিত প্রদাহকে অটাইটিস মিডিয়া বলা হয়। কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়ে, ছত্রাক দ্বারা সংক্রমিত হয়ে যে ব্যথা হলে অটাইটিস মিডিয়া। এই যে বা কানের মধ্যকর্ণে সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় অটাইটিস মিডিয়া। এখানে হচ্ছে একটা হলো অটাইটিস আর একটা হলো অটাইটিস মিডিয়া। ওকে, দুটো একটু ভুল হয়েছে, একটু ক্লিয়ার করি। তাহলে কানের ভিতরে বা বাইরের কোনো অংশে সংক্রমণজনিত প্রদাহকে অটাইটিস বলা হয়। অটাইটিস কি? কানের ভিতরে বা বাইরের কোনো অংশে সংক্রমণজনিত যে ব্যথা, এটা হচ্ছে অটাইটিস। আর মধ্যকর্ণের মধ্যে সংক্রমণজনিত প্রদাহকে অটাইটিস মিডিয়া বলা হয়। মধ্যকর্ণের মধ্যে সংক্রমণজনিত যে প্রদাহ, মধ্যকর্ণ, কানের তিনটা পার্ট আছে, একটা হলো বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এই মধ্যকর্ণের মধ্যে সংক্রমণজনিত যে প্রদাহ সেটা হচ্ছে অটাইটিস মিডিয়া। তো অটাইটিস মিডিয়াটা তিন ধরনের হয়। একটা হচ্ছে স্বল্পস্থায়ী অটাইটিস মিডিয়া, দীর্ঘস্থায়ী অটাইটিস মিডিয়া, প্রদাহবিহীন অটাইটিস মিডিয়া। এই যে আমার কাছে মনে হয় এটা হয়েছে আমার প্রদাহবিহীন অটাইটিস মিডিয়া। কারণ হচ্ছে আমি আমার লাইফে আমি ইয়ারফোন দিয়ে গান শুনতে পারি না। আমি যদি 5 মিনিটের একটা গান বা একটা গজল, হামনাদ, যেটাই বল, আমি যদি 5 মিনিট আমার কানে যদি ইয়ারফোন থাকে তাইলে আমার কান ব্যথা করে, আমার কান ঘেমে যায়। তো এখান থেকে আমি এটা বুঝলাম যে আমার তাইলে এই প্রবলেমটা হয়েছে। প্রদাহবিহীন, কানে কোনো ব্যথা নাই, মধ্যকর্ণে যে তরল জমাট বাঁধা, তো কান যখন ঘেমে যায় তো কটন বাড দিয়ে তখন কানের মধ্যে দিলে কটন বাড ভিজে যায়। তার মানে আমার যে মধ্যকর্ণের মধ্যে তরল জমাট বাঁধা আছে, প্রদাহবিহীন, কোনো ব্যথা নাই কিন্তু মধ্যকর্ণের তরল জমাট বাঁধলে এটা হলো প্রদাহবিহীন অটাইটিস মিডিয়া, যেটা
এটা হয়েছে। এবং এটি এমন একটি অবস্থা যেখানে মধ্যকর্ণে তরল জমাট থাকে কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ থাকে না। তো এই কথাটা দেখে আবার একটু শান্তি পেলাম, কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমিত না, বাট ওই যে মধ্যকর্ণের মধ্যে তরল জমাট বাঁধার কারণে এই সমস্যা হয়েছে। গেল। তাহলে স্বল্পস্থায়ী অডাইটিস মিডিয়া, এক্ষেত্রে ইউস্টেশিয়ান নালীর প্রতিবন্ধকতার কারণে ঊর্ধ্ব শ্বাসনালীর আক্রান্ত হয়, মধ্যকর্ণে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এই রোগ নিরাময় হয়। 2 থেকে 4 সপ্তাহ। এই যে ইউস্টেশিয়ান নালী, এটা তো একটু আগেই দেখাই দিলাম ইউস্টেশিয়ান নালী কোনটা। এই যেটা হলো মধ্যকর্ণ, এটা হলো মধ্যকর্ণ, এই যে ইউস্টেশিয়ান নালী, এটা হলো ইউস্টেশিয়ান নালী। এটা যদি তরলপূর্ণ হয়ে যায়, এই যে এটা হলো সাধারণ একটা মধ্যকর্ণ ইউস্টেশিয়ান নালী, আর এর মধ্যে তরল জমছে, এই যে তরলপূর্ণ মধ্যকর্ণ, তার মানে এটা হলো অডাইটিস মিডিয়া হয়েছে, মধ্যকর্ণটা তরলপূর্ণ হয়ে গেছে। এই জন্য ঢুক গিললে তরল বের হয় মুখ দিয়ে এক ধরনের। আবার হচ্ছে গান শুনলে একটা বন্ধ করলে বা কানের মধ্যে কোনো নাড়ানি দিলে, হ্যাঁ, বা ঘুমের কারণে যদি কান বালিশের মধ্যে বন্ধ থাকে তখন ওই তরলটা বেরিয়ে আসতে চায়, কান ভিজে যায়। হ্যাঁ, এই যে অডাইটিস মিডিয়ার লক্ষণ এগুলা গেল। আর দীর্ঘস্থায়ী অডাইটিস মিডিয়া, এক্ষেত্রে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে রোগ নিরাময় হয় না, রোগটা দীর্ঘস্থায়ী। যে রোগটা যদি দীর্ঘস্থায়ী হয়, এই যে এক্ষেত্রে রোগের কানের পর্দা ছিদ্র হয়ে পুঁজ বা তরল পদার্থ বেরিয়ে আসতে পারে, শ্রবণে ব্যাঘাত ঘটে। তো আমার এখনও শ্রবণে ব্যাঘাত ঘটে নাই, আমি ঠিকমতো শুনতেই পারি। সো আমার মনে হয় যে এই যে অডাইটিস মিডিয়া হলে এটা হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, ডাক্তার দেখাবো ইনশাআল্লাহ দ্রুত। তাহলে রোগের কারণ সেম জিনিস, এগুলো একটু রিডিং পড়ে নিবা যে কি কি কারণে হয়। ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হইতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন কারণে এগুলো হইতে পারে অডাইটিস মিডিয়া। তারপর হচ্ছে অডাইটিস মিডিয়া কাদের বেশি হয়, শিশু বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এটা একটু দেখবা। তারপরে হচ্ছে রোগের লক্ষণগুলা কি, দেখি আমার সাথে লক্ষণগুলো একটু মিলাই, কোনটা মিলে কিনা শিশুদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে। কানে ব্যথা হয়, কোনো চাপ অনুভূত হয়, কান ভো ভো করে। মাঝে মাঝে আমার কান ভো ভো করে, মাথা ঝিমঝিম করে প্রচণ্ড ব্যথা হয়, এটা করে না। কাশি হয়, নাক দিয়ে পানি পড়ে না, কানে কম শোনে, খাবারের অরুচি থেকে না। তবে এটা 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 ঠিক আছে, কানের মধ্যে মাঝে মাঝে ভো ভো করে। কানে ব্যথা হয় না, কানে ব্যথা হয় না, চাপ টাপ দিলে পরে ব্যথা হয়, কানে চাপ অনুভূতি হয়, কান ভো ভো করে, এটা ঠিক আছে। অডাইটিস মিডিয়ার জটিলতা, কানের পর্দা বা টিম্প্যানিক পর্দায় ছিদ্র হইতে পারে, ছিদ্রের মধ্যকর্ণে গাঢ় তরল পদার্থ জমে পড়ে, কানে কম শোনে শিশুরা সহজে কথা বলতে শিখতে পারে না, অপ্রয়োজনে কান চুলকানো এড়িয়ে চলা। উপদেশ, আচ্ছা এটা মানতে হবে, কান চুলকানো এড়িয়ে চলতে হবে, যদি মাঝে মাঝে এখন এটা আমার করতে হয়, করলাম। ঠান্ডা না লাগানো, আচ্ছা ঠান্ডা লাগানো যাবে না। সাঁতার না কাটা, হ্যাঁ সাঁতার না কাটা, বুঝছি 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 বুঝছি। কান পরিষ্কার রাখা, ওকে। কানে পানি ঢুকতে না দেওয়া, বুঝছি বুঝছি বুঝছি। এই 2টা কারণে আমার এই অডাইটিস মিডিয়ার সমস্যা হয়েছে, আমি বুঝছি। ছোটবেলায় আমি যতদিন পুকুরে নামে গোসল করছি ততদিন আমার কানের মধ্যে পানি ঢুকছে, ফরফরাইছে, পানি ঢুকছে, কিন্তু এই পানি আমি ঠিক মতো বাইর করতে পারি না। কানের মধ্যে পানি ঢুকলে নাকি আবার পানি, আমি দেখছি আমার এক মামা পুকুরে একসাথে গোসল করতে গেছি, ও কানের মধ্যে এমনি করে চুল নিয়ে পানি দিতেছে, এমনি করে পানি দিয়ে আবার এমন এমন করতেছে। পরে আমি বললাম, মামা এমন করতেছো কে? কানের মধ্যে পানি গেলে আরো পানি দিয়ে সেই পানিটা বের করা লাগে, এমনি করে পানিটাকে বের করে। কিন্তু তখন আমি এই কথাটা গুরুত্ব দিই নাই। তো আমার কানের মধ্যে পানি গেছে, এমনি মাথা নাড়ানি দিছি বা একটু ইয়ে করার চেষ্টা করছি। তো ছোটবেলা আমার কানে যে পানি ঢুকছিল, এই পানিটা মনে বের করে নেই, তো ওইখান থেকে এই সমস্যাটা হইতে পারে। তো এই যে কানের মধ্যে পানি ঢুকছিল, যার কারণে হয়তো এরকমটা হয়েছে, কোনো সংক্রমিত না। ব্যাস গেল, এই ওকে। প্রতিরোধ আছে, এগুলো একটু রিডিং করে নিও, প্রতিকার। আচ্ছা, এখানে সর্বশেষ এটা ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু বুঝাবো, বাকি জিনিসটা আর পড়া লাগবে না। এটা হলো এই অধ্যায়ের লাস্ট টপিক, এবং এটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে যে এই যে প্রশ্নটা আগে লিখি, এটাই শেষ টপিক, 5 মিনিটের বেশি লাগবে না।
সো প্রশ্নটা হচ্ছে আমার, এই যে ফুসফুসে এক্সরের চিত্রে তুলে, মানে একটা অধূমপায়ী এবং ধূমপায়ী দুইটার সারাদিন ধূমপান করে, আর যে ধূমপান করে না, তো যার নো স্মোকার, যারা ধূমপান করে না ওদের ফুসফুসটা হলো এরকম, আর যারা ধূমপান করে ওদের ফুসফুসটা এরকম হয়ে যায়। তো ধূমপায়ী এবং অধূমপায়ীর এক্সরের মধ্যে তাদের ফুসফুসটা কেমন দেখা যায়, অধূমপায়ী ও ধূমপায়ী মানুষের ফুসফুসের এক্সরের তুলনা, এটা হলো আমার টপিক। ধূমপায়ী নাকি অধূমপায়ী আগে? আচ্ছা, অধূমপায়ী। অধূমপায়ী ও ধূমপায়ী, ধূমপায়ী মানুষের ফুসফুসের এই যে এক্সরের তুলনা করব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো স্বাভাবিকভাবে ছবিটা আমি এনে রাখছি। তো এই যে একবারে পরিষ্কার সুন্দর ফুসফুস আর বিড়িখুরদের ফুসফুস, এটা আমি যদিও আমারে দেখলে বিড়িখোর মনে হয়, আমি নিশ্চিত আমারে দেখা আমার সব স্টুডেন্ট বিড়িখোর মনে করে, কিন্তু আমি আসলে বিড়ি খাই না। মাসি বাবা টিপটাপ করো না। আমি একদিন, এটা একটা অভিজ্ঞতা আছে, তো আমি কোনো দিনই বিড়ি খাইনি বা সিগারেট, এগুলোর প্রতি আমার কোনো আসক্তি নাই। ধর্মীয় দিক থেকেও চিন্তা করতে পারো, আবার এমনিতে কোনো দিন আমার ইচ্ছাও হয় নাই যে বিড়ি আসলে কি, খায় দেখি বা এটা খাবো কিনা, কোনো দিন আমার ইচ্ছা হয় নাই। সো এখন হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট পড়াই, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন টিউশন করি। তো একটা টিউশনের অফার আসছে, ছেলেটা ক্লাস 7-এ পড়ে, তো ওকে পড়াইতে হবে। ক্লাস 7-এর স্টুডেন্ট আমি কখনোই পড়াই না, 6-7-এর স্টুডেন্ট, ওই একটা স্টুডেন্টই পড়াইছিলাম 1 মাস না 2 মাস। আমি সবসময় 9-10-এর স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইছি ছোটোবেলা থেকেই। মানে হচ্ছে যে যখন এমনিতে পড়ানো শুরু করছি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে 9-10-এর পোলাপান পড়াইতাম। তো ওই স্টুডেন্টে পড়াইতে গেছি, প্রথম বাসায় গেছি, স্টুডেন্টের মা আসছে, এসে আমার সাথে কথা বলতেছে। তো প্রথম দিন তো টিচারের সাথে একটু কথা বলতে হবে না, তো কথা বলতে বলতে আমাকে উনি জিজ্ঞেসই করলো যে আপনি সিগারেট খান। এখন আমি যদি বলি যে আমি সিগারেট খাই না, তাহলে বিশ্বাস করবে না, আমার ঠোঁট দেখে, কালো ঠোঁট, তখন উনি বলে ফেলছে আপনি সিগারেট খান। কারণ আমি যদি বলি না আমি সিগারেট খাই না, তাহলে বিশ্বাস করবে না। তা আমি বললাম আজকে খাইনি। এখন আমি যদি বলি যে খাই কম কম, তাহলে মিথ্যা কথা বলা হয়, বা খাই মেলা বেশি খাই, ওটা তো কওয়া যায় না, কারণ আমি তো খাই না। তা আমি একটু কৌশলে আনসারটা দিছি, আমি বলছি আজকে খাই নাই। তা আমি তো ওই দিন আসলেই বিড়ি খাই নাই। সো এতে কি হলো, উনি বুঝলো যে হ্যাঁ সিগারেট খায়, বাট আমিও সত্য কথাটাই বললাম। কারণ আমি যদি বলতাম না আমি খাই না, তাহলে উনি আমাকে বিশ্বাস করতেন না, বলতো যে এই ফ্রড পোলা, নিশ্চিত খায় আবার কইতেছে খায় না। সো আমি বলছি আজকে খাই নাই। সো এটা একটা কৌশল অবলম্বন করছি আর কি। সো এই হলো কথা। তো বিড়ি খাওয়া যাবে না। তো তোমরা এখন ইন্টারমিডিয়েটে যারা পড়ো, তো তোমাদের এই বিড়ি খাওয়ার নেশাটা এখান থেকে শুরু হবে। আসলে বিড়ি খায় কোনো লাভ নাই, এটা যেমন শরীরের ক্ষতি, আর্থিক ক্ষতি। তা আমি এটাই হিসাব করলাম, একটা বেনসন বিড়ির দাম নাকি 20 টাকার উপরে। একটা বেনসন বিড়ির দাম, আমার কলিগরা বন্ধুবান্ধবরা খায়, ওই সুবাদে আমার এক ফ্রেন্ড কইছে যে মানে বিড়ি আনতে কইছে, একবার কম দামি সিগারেট যেটা, এটার নাম নাকি লাকি সিগারেট। তো দোকানদার রেজা কইলাম লাকি সিগারেট দেন।
দোকানদার কইতাছে কি লালডা না সাদাডা? আরে কি বিপদ, লাকি সিগারেট দিবেন আবার লালডা সাদাটা মানে? লাগি দুই ধরনের, একটা হলো সাদা একটা হলো লাল। আয় হায়, কি বললাম বিপদে। লাকি সিগারেটের দাম নাকি 12 টাকা। একটা সিগারেটের দাম যদি কম দামি একটা সিগারেট যদি 12 টাকা হয়, তাহলে একটা রিয়েল সিগারেট খুব দিনে 10টা সিগারেট খায়, গুণন 10, 120 টাকা সিগারেট খায় প্রতিদিন। এইটা টোটালি আননেসেসারি, আর্থিকভাবে ক্ষতি। এটা ফকিরে ভিক্ষা দিতে যায় 5 টাকার নোট দেয়, 2 টাকার নোট দেয়, অথচ 120 টাকার সিগারেট খায়। আমি এটা অবাক, যারা বেনসন খায় এরা গুলো দৈনিক 600 টাকার সিগারেট লাগে। মানে এটা কি, সংসারের আয় উন্নতি হবে না, ফাত্রামি ছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, সিগারেট খাওয়া শিখিও না, এটা অনেক খারাপ জিনিস। মানে কোনো নেশা পানি, মানে এখানে আর একটা কথা বলি, ধূমপানের বিষয়টা যেহেতু আসছে, একটা এই যে মাদক দ্রব্য যেগুলো আছে, যেমন হচ্ছে ইয়াবা, হেরোইন, কোকেন, এই যে মাদক যেটা আছে, ড্রাগ, এগুলা যারা এডিক্টেড, আসক্ত, প্রত্যেকটা মানুষ, তাদের জীবনের শুরু হয়েছিল কিভাবে? আমি বেশ কয়েকটা নেশাগ্রস্ত লোকের হাতে কথা বলছি, তারা বলছে যে ইয়াবা খুর যারা, ওদের বলছে যে জীবনের প্রথম শুরু হয়েছিল যে প্রথম এলাটা টেস্ট করে দেখি, কোনোদিনই খাবো না, আজকে প্রথম, আজকে শেষ। তো এই যে ইয়াবা, কোকেন, হিরোইন, এগুলো এমন একটা জিনিস, খালি তুমি যদি মনে করছো যে আজকেই শেষ, বা আজকে এলাটা টেস্ট করে দেখিবে কেমন লাগে একটু দেখি, একদিন কেউ যদি এটা গ্রহণ করছে তার মানে শেষ, সে ধ্বংস হয়ে যাবে, ওটাতে আসক্ত হয়ে যাবে। সো কখনোই, তোমরা কলেজে পড়ো, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল হবে, এই 18 বছর বয়স খুবই দুঃসহ। হ্যাঁ, এই বয়সে সব কিছু সম্ভব, এই তোমরাই সরকার পতন করে ফেলছো, এত শক্তিশালী তোমরা, তোমাদের কাছে এত সুপ্রিম পাওয়ার, শক্তিশালী সরকারও টিকে না, এই হলো তোমাদের বয়স। সো এই বয়সটা অনেক কিছু তোমার মাথা চাড়া দিতে পারে। ভুলেও কোনো দিন সামান্য একটু টেস্ট করে দেখি, এই চিন্তা কোনোদিন কইরো না, জীবন বরবাদ হয়ে যাবে। সো আমরা একটু বই থেকে আমরা একটু দেখব অধূমপায়ের এক্স রে এবং ধূমপায়ের এক্স রের মধ্যে পার্থক্যটা কি। তো যারা অধূমপায়ী, প্রথমে হলো অধূমপায়ী সাধারণ, পরে হলো ধূমপায়ী। এই যে এটা, এই ফুসফুস আর এই ফুসফুসের মধ্যে পার্থক্য। তো ফুসফুস আকৃতিগতভাবে স্বাভাবিক থাকে, স্বাভাবিক একটা মানুষের ফুসফুস যেমন আকৃতি থাকবে সেম থাকবে অধূমপায়ী। আর ধূমপায়ীর ক্ষেত্রে কি হবে, ফুসফুসের আকার বেড়ে যাবে। তো অধূমপায়ীদের সাধারণত ফুসফুস ঠিক থাকবে, আর ধূমপায়ীদের ফুসফুসের আকার বৃদ্ধি পায়। এক্স রের ফিল্ম যেটা, এটা কালো থাকবে, ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ ও পরিষ্কার থাকবে। এক্স রের মধ্যে ফুসফুসটাকে স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যাবে। আর ধূমপায়ীর ফিল্মটা একবার স্বচ্ছ কালো থাকবে না, একটু ভ্যাপসা কালারের থাকবে, সম্পূর্ণ কালো হয় না, সকল অঞ্চলে বিভিন্ন ধরনের অসংখ্য ছোপ ছোপ চিহ্নযুক্ত ঝাপসা দেখা যায়, ছোপ ছোপ ছিদ্র দেখা যায়। তার মানে অধূমপায়ীর এক্স রে ফিল্মটা একেবারে ফ্রেশ দেখা যাবে, আর এটা একেবারে ফ্রেশ দেখা যাবে না, ছোপ ছোপ দেখা যাবে। গেল। অ্যালভিওলাসের সংখ্যা স্বাভাবিক থাকে, এতে সুষম স্বচ্ছতা দেখা যায়। অ্যালভিওলাসের মধ্যে সুষমভাবে স্বচ্ছ দেখা যায়। আর এই ধূমপায়ীদের অ্যালভিওলাসের সংখ্যা কমে যায়, ধূমপানের কারণে আস্তে আস্তে অ্যালভিওলাসের সংখ্যা কমতে থাকে। হ্যাঁ, বা নষ্ট হয়ে যাওয়ার কারণে, যার কারণে যখন ধরো এই যে অ্যালভিওলাসের তো একটা ক্রম আছে, সুন্দরভাবে অ্যালভিওলাসগুলা একটা নির্দিষ্ট ক্রম দেখা যাচ্ছে। আর এখানে অ্যালভিওলাস যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে, ক্রমটা ধরো এই অ্যালভিওলাস নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে,
এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। তো এটা স্বাভাবিক লাগলেও এটা কিন্তু স্বাভাবিক লাগবে না, জায়গায় জায়গায় অ্যালভিওলাস নাই। তখন কি হবে, সুষম স্বচ্ছতা আর দেওয়া, সুষম হবে না, এটা অসম হয়ে যাবে, সুষম স্বচ্ছতা দেখা যাবে না। অ্যালভিওলাসের প্রাচীরে সিলিয়া স্বাভাবিক থাকে, অ্যালভিওলাসের প্রাচীরে সূক্ষ্ম পর্দা থাকে, সিলিয়া থাকে, এটা স্বাভাবিক থাকে। আর এটা সিলিয়া হচ্ছে নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে এমফ্রাইসেমা, এমফ্রাইসেমার কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। এমফ্রাইসেমা হচ্ছে একটা ফুসফুসের এক ধরনের রোগ। তো যারা ধূমপানের কারণে এই রোগটা হয়, সো এই যে এমফ্রাইসেমার কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। আর ধূমপান করলে এই যে এমফ্রাইসেমার যে চিহ্ন এগুলা দেখা যায়। ক্যান্সার টিউমারের মতো কোনো উপবৃদ্ধি থাকে না। আর এখানে ফুসফুসের মধ্যে যে ক্যান্সার টিউমার থাকলে এক্স রে ফিল্মটি ঘন সাদা আঁশের মতো দেখা যায়। সো যে ধূমপানের কারণে যে ক্যান্সার হয় সেটার কারণে সেটা এক্স রের মধ্যে ধরা পড়বে। এক্স রে ফিল্মে ফুসফুসে পানি জমা শনাক্ত করা যায় না, পানি জমাটা শনাক্ত করা যায় না, কারণ পানি তো জমেই নেই। আর ধূমপানের কারণে এক্স রে পানি জমছে, তখন এটা শনাক্ত করা যাবে। ফুসফুস ও হৃৎপিণ্ডের প্রচ্ছায়া স্বাভাবিক এবং সমানুপাতিক থাকে। তো এক্স রে করলে ফুসফুস এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক ওই এক্স রে ফিল্মের যে ছবিটা ওটা স্বাভাবিক দেখা যায়। আর এখানে এই যে হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় ছোট থাকে, ফুসফুসের হৃৎপিণ্ডটাকে ছোট মনে হয়। সো এই হচ্ছে ধূমপায়ী এবং অধূমপায়ীর যে এক্স রে ফিল্মের মধ্যে তুলনা বা পার্থক্য। এটা হলো সৃজনশীলের উদ্দীপকের মধ্যে বেশিরভাগ আসে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। সো এই হলো ফুসফুসে এক্স রের তুলনা। এটা ঘ নাম্বারের প্রশ্ন হইতে পারে, ঘ বা গর মধ্যেও দিতে পারে। সো এটা ইম্পর্টেন্ট টপিক, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা আছে ধূমপান জনিত সসল জটিলতা আছে, এগুলা একটু তোমরা রিডিং পড়বা, আশা করি এগুলা রিডিং পড়লে বুঝবা। এই যে মানে এগুলা জাস্ট একটু রিডিং পড়বা, এখান থেকে পরীক্ষার মধ্যে খুব একটা প্রশ্ন আসে না। কৃত্রিম শ্বাস প্রশ্বাস, এটা যদি একবার রিডিং পড়ো তাইলেই বুঝবা। মানে হচ্ছে যে কেউ যদি পানিতে ডুবে যায় বা হচ্ছে কারো শ্বাস মুখে খাবার বদ্ধটন্ত হয়ে শ্বাস আটকে যায়, এগুলার কারণে হচ্ছে যে কিভাবে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। তো এগুলা জাস্ট একটু রিডিং পড়বা, এগুলা থেকে খুব একটা প্রশ্ন আসে না। সো এই ছিল পঞ্চম অধ্যায়। তো আমরা 3টা লেকচারের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়টা কমপ্লিট করে ফেলছি। সো এখন হচ্ছে তোমাদের দাগানো বই দিয়ে সিকিউ এমসিকিউ সলভ করলে অধ্যায় শেষ। সো যা পড়াইছি তাহাই পরীক্ষার মধ্যে আসবে, আর পড়াই নাই এমন কোনো কিছু আসলে নাই। এটা একটা কৌশল, এটা একটা কি কৌশল, যে আমি তোরা যা পড়াইছি তাই আসবে। আসলে কি করছি, আমি সবই পড়াইছি। তবে আজকের লেকচারটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এগুলার থেকে বোর্ডের মধ্যে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, বিশেষ করে অক্সিজেন পরিবহন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, তারপর হচ্ছে রোগ দুইটা যে আছে। তো এখানে আমি রোগ দুটার কথা একটু লিখে দিই, তাহলে যারা স্লাইড ফলো করে তাইলে ভালো হবে। একটা হচ্ছে কি সাইনোসাইটিস, একটা হচ্ছে সাইনোসাইটিস, আর একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া। এই রোগগুলার হচ্ছে যেটা করতে হবে, কারণ, লক্ষণ, প্রতিকার একটু ভালো করে পড়তে হবে, ব্যাস। ওকে, তাহলে পঞ্চম অধ্যায় শেষ। আমরা নেক্সট ডে আমাদের ষষ্ঠ অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কোনো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার ক্ষমা করবেন, আমি ভাবতাম যে আপনি সিগারেট খান, এটা সবাই ভাবে, বাট আমি সিগারেট খাই না। 29 তারিখে ক্লাস শুরু করে 30 তারিখে শেষ হবে আজকে। আচ্ছা আচ্ছা,
একদিনে 12টা বাকি পার হয়েছে না, এখনও পার হয় নাই। 30 তারিখ হইতে দিব না, আমরা আগেই শেষ করব। আশা করি প্রত্যেকটা টপিক তোমরা বুঝতে পারছো এবং মুখস্থ হয়ে গেছে, এটা হওয়ারই কথা। সো ক্লাসগুলার একটু রিভিউ দিবা, একটু নোট টোট কইরা গ্রুপে একটু শেয়ার টেয়ার দিবা, কারণ তোমাদের রিভিউ দিলে আমরা ভালো স্টুডেন্ট পাবো। তোমাদের ফ্রেন্ডদের একটু সাজেস্ট করবা যে বায়োলজি ক্লাস কেমন লাগতেছে। আই থিঙ্ক এর চায় আর সহজ করে কেউ পড়াতে পারবে না, কারণ আমি অনেক মানে কতটা সহজ করা অনেক পরিকল্পনা করি, অনেক ভাবি যে এই টপিক আসলে কোন গল্পটা আনা যায়, কোন কথাটা বলা যায়, যাতে সহজে একটা স্টুডেন্ট সেটাকে রিসিভ করতে পারে। সো আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আশা করি তোমাদের বেস্ট সার্ভিসটা আমি দিতে পারতেছি, কঠিন টপিকগুলো সহজ করে আশা করি বুঝাতে পারতেছি। সো তাহলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করো, তোমার জন্য বেশি বেশি ক্লাস নিতে পারি, পড়াইতে পারি। তো 5টা অধ্যায় শেষ হয়ে গেল, নেক্সট আবার অধ্যায় শুরু হবে। ওকে, আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আজকে, যদি কোশ্চেন না থাকে কোনো প্রবলেম নাই, যে কোনো কোশ্চেন থাকলে আমাকে ক্লাসের ভিডিওতে আমাকে মেনশন করে দিও, ক্লাসে আমাকে মেনশন করে দিও স্যার এখানে বুঝি নাই, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো সবার কাছে থাকে, এটা রাখা উচিত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, স্যার এটা বুঝি নাই। 01935498807, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করবা। আর হলো সহজ বায়োলজি দ্বিতীয় পত্র খুব শীঘ্রই আসতেছে, জাস্ট ওয়েট করো, খুব শীঘ্রই দ্বিতীয় পত্রের ঘোষণা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।